এটা এটা বন্ধ কেন? একটা শুরু হয়ে গেছে লাইভ তোমার। আসুক সবাই, এভরিওয়ান মেনশন করে দেন। এই পেজটাতে কি ছিল যেটা আসতে দেখি। সাতজন চলে আসছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লাসে জয়েন করো। ঠিক আছে। যে যার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আজকের ক্লাসটা বেশি বড় না, ছোট ক্লাস। ক্লাস নাও, হ্যাঁ? ওকে, বেশি দেওয়া হচ্ছে, নিজের মতো করে পাওয়া করে নিও। আচ্ছা। লাঞ্চটা করি, লাঞ্চ বলতে ব্রেকফাস্টে কিছু খাওয়ানি। হুম হুম হুম। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আপু আজকে ফার্স্ট ক্লাস। আচ্ছা ভাইয়া, ক্লাসগুলো করে নাও, ক্লাসগুলো একটা একটা করে করতে থাকো। আসলে আমি তোমাদের সামনে ফিজিওলজি এক্সাম আছে আর কি, সামনের সপ্তাহের রবি আর মঙ্গলবার, তাই না? হ্যাঁ, সানডে টুইসডে এক্সাম আছে। তো এই কয়েকদিন তোমরা যারা নতুন জয়েন করতেছো তোমরা ক্লাসগুলো করে নাও, ক্লাস করে নিয়ে তারপর পড়ে নাও ইনশাল্লাহ। আচ্ছা, আমার এটা মিউট করি। ইনশাল্লাহ হয়ে যাবে। আর তোমাদের আমি পোস্ট দিয়েছি একটা তোমাদের গ্রুপে, তোমরা দেখেছো কিনা, যে ফিজিওলজি এক্সাম উইক শুরু হচ্ছে সামনের সপ্তাহ থেকে। হ্যাঁ, আমাদের মাসেল ফিজিওলজি শেষ ভাইয়া, যে বললাম মাসেল ফিজিওলজি শেষ। তোমাদের মাসেল ফিজিওলজি পড়ার পরে কোনো যদি প্রবলেম থাকে আমাকে বলবা, যে আপু এটা বুঝিনি বা এটা বুঝতে পারতেছি না, কোনো যদি প্রবলেম থাকে আমাকে অবশ্যই বলবা। আচ্ছা, তোমাদের হচ্ছে নেক্সট মানে যে উইকটা সামনে আসতেছে, তোমাদের সানডে টুইসডে ফ্রাইডে 3 দিন পরীক্ষা আছে। তো প্রথমে হচ্ছিল সানডেতে মেমব্রেন ট্রান্সপোর্ট আর মেমব্রেন পটেনশিয়াল, এই দুইটার আছে। তারপরে টুইসডেতে ফিজিওলজি অফ মাসেল কন্ট্রাকশন, দেন ফ্রাইডেতে হচ্ছিল পুরো জেনারেল ফিজিওলজির উপর একটা এক্সাম আছে। আপু আগের দুইটা ক্লাস মিস হয়ে গেছে, আজকেরটা বুঝতে না, আজকের ক্লাস একদম আলাদা আমাদের। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস বলি, যে আমাদের জেনারেল ফিজিওলজি কিন্তু শেষ। হ্যাঁ, আমাদের জেনারেল ফিজিওলজি কিন্তু শেষ। জেনারেল ফিজিওলজির মধ্যে যে যে টপিকগুলো ছিল মোটামুটি সব শেষ হয়ে গিয়েছে। এখন তোমাদের পরীক্ষা দেওয়ার পালা, তোমরা পরীক্ষা দিবা। আর পড়তে যেয়ে বা ক্লাস করতে যেয়ে কোনো সমস্যা হলে গ্রুপে পোস্ট দিবা যে এটা কি। আমি গ্রুপে পোস্ট দেখলে আমি ওখানেই কমেন্টেই তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যে কোনো কিছু পড়তে গেলে, ধরো একটা টপিক কোনো, ওটা হয়তো তুমি বুঝতে পারো নাই, বা ধরো ওটা ক্লাসে পড়ানো হয় নাই, বা এরকম যদি কিছু হয় তাহলে গ্রুপে পোস্ট দিবা, সেটা করবা, ঠিক আছে? সেটা আমি বুঝিয়ে দিব আর কি। তাহলে মোটামুটি আমাদের জেনারেল ফিজিওলজি কিন্তু শেষ। হ্যাঁ, জেনারেল ফিজিওলজি আমাদের শেষ। এই জন্য তোমাদের সামনে আসতেছে পরীক্ষা সামনের উইকে। তোমরা একটু এই কয়েকদিন যারা নতুন নতুন জয়েন করছো তারা একটু ক্লাসগুলো করে নিবা, সব ক্লাস আছে। অ্যাকশন পটেনশিয়াল কি জিপির ভিতরে পড়াবো? হ্যাঁ, জিপির ভিতরে তোমাদের পড়বে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার হোমিওস্টেসিস, সেকেন্ড হচ্ছে সেল অর্গানেলি, মানে সেল অ্যান্ড ইটস ফাংশন, দেন থার্ডে পড়বে হচ্ছে তোমাদের মেমব্রেন ট্রান্সপোর্ট, তারপরে মেমব্রেন পটেনশিয়াল, আর লাস্টে হচ্ছে ফিজিওলজি অফ মাসেল কন্ট্রাকশন বা মাসেল ফিজিওলজি যেটা, সেটাই। ঠিক আছে,
এই হচ্ছে মোটামুটি। আর আমি যে রুটিনটা যে আমি পোস্ট করছিলাম গ্রুপে, ওখানে দেখলাম একজন বলছে যে আপু একটা উইক অফ দিতেন যদি অনেকগুলা ক্লাস জমে গেছে। আচ্ছা, এক্সাম পরে নিন, আসলে এক্সামটা পরে নেওয়ার সুযোগ নাই, বুঝছো? এক্সামটা পরে নেওয়ার সুযোগ নাই কেন? কারণ তোমাদের এই যে নেক্সট উইকে কিন্তু আমার ক্লাস থাকবে না, বাট অ্যানাটমি কিন্তু চলতে থাকবে, ফাহাদ ভাইয়ের ক্লাস থাকবে। তো ফাহাদ ভাইয়া ক্লাস নেবে তোমাদের তখন। তো আমি যদি এখন এই এক্সামটা পিছাই দেই, তাহলে দেখা যাবে যে তোমাদের মানে এক্সামটা পিছায় দেওয়ার কারণে দেখা যাবে যে সামনের অ্যানাটমি শেষ হওয়ার পরে অ্যানাটমির যে আগের ক্লাসটা না করলে কি এই ক্লাসটা বুঝে যাবে? হ্যাঁ, বুঝে যাবে। আজকে আমরা ব্লাড শুরু করছি, আমরা আজকে ব্লাডের ফার্স্ট লেকচারটা করব, ঠিক আছে? দেখো লেখা আছে কম্পোজিশন এন্ড ফাংশন অফ ব্লাড প্লাজমা প্রোটিনস, ঠিক আছে? আমরা আজকে এটা করব, এটা হচ্ছে ব্লাড লেকচার 1, ব্লাডের লেকচার 1। যে তোমরা জানো যে তোমাদের ফার্স্ট কার্ড, মানে এটা তো ফার্স্ট কার্ড ফাউন্ডেশন কোর্স, তো ফার্স্ট কার্ড যেটা সেটাই হচ্ছিল তোমাদের জিপি আর ব্লাড, এই দুটো থাকে। জিপি মানে জেনারেল ফিজিওলজি, আর ব্লাড, এই দুটো থাকবে। সো আমাদের জেনারেল ফিজিওলজি পোর্শনটুকু শেষ, এবার আমরা ব্লাড শুরু করব। তো আমি আজকে ব্লাডের ফার্স্ট লেকচারটা পড়াবো, এরপরে ব্লাডের লেকচার কয়েকটা তোফাল ভাইয়া নেবেন, কিন্তু সেটা হচ্ছে মে মাসের মোটামুটি মাঝামাঝি, যে এরপরে ফিজিওলজি আর হবে না মোটামুটি 14-15 তারিখ পর্যন্ত, 15 মে পর্যন্ত ফিজিওলজি ক্লাস থাকবে না, এরপরে অ্যানাটমি শুরু হবে। সো জেনারেল ফিজিওলজি পার্টটা যেহেতু শেষ হয়ে গেছে, ওটার উপরে এই জন্য এক্সামটা নেক্সট উইকে হবে। তারপর মোটামুটি ফিজিওলজি, জেনারেল ফিজিওলজি পার্টটা শেষ, তারপরে ব্লাড লেকচার শেষ হয়ে যাওয়ার পরে ব্লাডের উপরে নেওয়া হবে পরীক্ষা। আপু এক্সাম কি এমসিকিউ হবে নাকি রিটেন টাইপ কিছু থাকবে? এমসিকিউ হবে ভাইয়া, আসলে অনলাইনে রিটেন নেওয়ার তো অতটা মানে রিটেন নেওয়াটা তো আসলে অত ফলপ্রসূ কিছু হবে না অনলাইনে। অফলাইনে থাকলে তো রিটার্ন অবশ্যই নেওয়া যেত। মাসেল ফিজিওলজি ফার্স্ট কার্ডে থাকবে না? হ্যাঁ, মাসেল ফিজিওলজি যে বললাম ফার্স্ট কার্ডে জেনারেল ফিজিওলজি আর ব্লাড এই দুইটা থাকবে। জেনারেল ফিজিওলজির মধ্যে তো মাসেল ফিজিওলজিটা পড়ে, মাসেল ফিজিওলজি বা ফিজিওলজি অফ মাসেল কন্ট্রাকশন এটা পড়ে। ওয়ালাইকুম আসসালাম। আমি জানি যে প্রতিদিনই নতুন নতুন মানুষ অনেক যুক্ত হচ্ছে আসলে, তো আসলে পরীক্ষাটা পিছানোর অপশন নাই, কারণ তোমাদের তো মনে হয় ঈদের পরে ক্লাস শুরু হবে। তো ঈদের পরে যদি তোমাদের ক্লাস শুরু হয়, সো তোমাদের ঈদের আগেই ফার্স্ট কার্ডের পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলা লাগবে আমাদের মোটামুটি, ঠিক আছে? সো আমাদের হাতে আর একটা মাসই আছে, এখন অ্যানাটমি বায়োকেমিস্ট্রি অনেক পড়া এখনো বাকি আছে, ফিজিওলজির ও ব্লাড পুরাটাই বাকি আছে। সো আমাদের এখন একটু শেষ করা লাগবে। এই জন্য পরীক্ষাটা যেটা হবে সামনে, ওটা পেছানোর আসলে তেমন কোনো সুযোগ নাই। যারা নতুন জয়েন করতেছো, ক্লাসগুলো একটু দেখে ফেলো। পরীক্ষা তো সানডে আর টুইসডে সামনের সপ্তাহে, সো ক্লাসগুলো একটু ডেলি ডেলি দেখে ফেলো। বেশি ক্লাস না, জিপির 4টা ক্লাস আছে, সব গ্রুপেই আছে এবং টেলিগ্রাম গ্রুপেও দিয়ে দেওয়া আছে। সো তোমরা সবাই ক্লাসগুলো করে ফেলবা, ঠিক আছে? আজকে আমরা যেটা পড়বো টপিকটা ইজি প্লাস হচ্ছে ছোট। এটা হচ্ছিল ব্লাডের ফার্স্ট টপিক, মানে তোমাদের ব্লাডের আইটেম যে শুরু হবে, ব্লাডের আইটেমের ফার্স্ট আইটেম হচ্ছে কম্পোজিশন এন্ড ফাংশন অফ ব্লাড, আর হচ্ছে প্লাজমা প্রোটিন। মানে আমরা আজকে পড়বো ব্লাডের কম্পোজিশন কি, ব্লাড কি নিয়ে তৈরি, আর প্লাজমা প্রোটিন কি, প্লাজমা প্রোটিন কি দিয়ে তৈরি, কোথা থেকে আসে এগুলোর ফাংশন কি, এগুলো সব আমরা পড়বো, ঠিক আছে? প্রথমে আমরা দেখি যে থিংস টু নো অ্যাবাউট ব্লাডের ব্যাপারে আমাদের কিছু জিনিস জানা লাগবে। যেমন, আচ্ছা, আমার লেকচার স্লাইডে কিন্তু সব পড়াশোনা থাকবে না, ঠিক আছে? আচ্ছা, কি এনার্জেটিক্স অফ মাসল কন্ট্রাকশন থেকে পরের টপিকগুলো বুঝিনি। আসলে গাইটনের সব কিছু আসলে পড়া লাগবে না এখানে, বুঝছো আপু? গাইটনের সব এখানে পড়া লাগবে না তোমাদের। তোমাদের হচ্ছে এটা এটা গাইটন থেকে পড়বা না, এটাই আমি বলতাম এখনই। আর মাসল ফিজিওলজি সব তোমাদের পড়া লাগবে না, আমি যতটুকু পড়িয়েছি ওটাই বই থেকে পড়লেই হবে, কারণ ওটাই তোমাদের সিলেবাসের মধ্যে আছে। তারপরে বাকি অংশ যেটা আছে সেটা তোমরা মানে তোমাদের উৎসাহ অনুযায়ী তোমরা যদি পড়তে চাও পড়তে পারো, বাট মোটামুটি মাসল কন্ট্রাকশনের মলিকুলার থিওরি পুরা এ টু জেড, মানে স্লাইডিং ফিলামেন্ট থিওরি, ওয়াক অ্যালং থিওরি আর কি, এগুলো মোটামুটি পড়লে তোমাদের মোটামুটি শেষ মাসল ফিজিওলজি, ঠিক আছে? বা ফিজিওলজি অফ মাসল কন্ট্রাকশন, এটা বুঝলেই মোটামুটি হলো। আর ওটার কোয়েশ্চেন ব্যাংক তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে বা হবে, আমার দেখতে হবে যে আসলে হয়েছে কিনা কোয়েশ্চেন ব্যাংক। তো ওখান থেকে দেখবা যে আসলে কি কি কোয়েশ্চেন আসে, ঠিক আছে? আপু এটা কোন চ্যাপ্টার বইয়ে পাচ্ছেন? আচ্ছা, এটার জন্য যে বইটা লাগবে সেটা হচ্ছে স্যামসন রাইটস, ঠিক আছে? আমরা মানে আমাদের হচ্ছিল, আমি যখন পড়েছি আর কি, তখন স্যামসন রাইটস বইটা ফলো করতে বলেছিলেন আমাদেরকে, আমাদের টিচাররা। এটা আসলে এক এক মেডিকেলে মেবি ভ্যারি করে, সব মেডিকেলে মেবি এটা নিউরোমাস্কুলার ট্রান্সমিশন কিন্তু আমি বলে দিয়েছি ভাইয়া, ওই যে নিউরোমাস্কুলার জাংশন টপিক যেটা আমি পড়িয়েছিলাম, সেইখানে কিন্তু আমি নিউরোমাস্কুলার ট্রান্সমিশনটা বলে দিয়েছি,
যে নিউরোমাস্কুলার জাংশনের মধ্যে দিয়ে যে যেমনি মানে অ্যাকশন পটেনশিয়াল আসার পরে কিভাবে ওখান থেকে নিউরোট্রান্সমিটার রিলিজ হয়, দেন বাইন্ড করার পরে কি কি হয়, ওটাই কিন্তু নিউরোমাস্কুলার ট্রান্সমিশন। আমি কিন্তু এটা ক্লাসে বলে দিয়েছি, ঠিক আছে? তোমরা এটা ক্লাসটা ভালো করে করবা। তারপরে আচ্ছা, কোশ্চেন ব্যাংক দেওয়া হয়নি, আমি কোশ্চেন ব্যাংক দিয়ে দিতে বলবো ভাইয়াকে, তাহলে আমি কোশ্চেন ব্যাংক দিয়ে দিতে বলবো। ওখান থেকে তোমরা দেখো যে কি কি কোশ্চেন, ওটা অবশ্য রিটেন কোশ্চেন তোমাদের, ওইটা মানে ওই কোশ্চেন ব্যাংক দেখে তোমাদের সামনের এক্সামে যে খুব লাভ হবে এমনটা না, কারণ সামনের এক্সামগুলো এমসিকিউ টাইপ হবে, আর ওটা রিটেন কোশ্চেনের কোশ্চেন ব্যাংক, তা আমি দিয়ে দিতে বলবো যাতে তোমাদের পরীক্ষায় হেল্প হয়, মানে মেডিকেলের পরীক্ষায় যে। আর এটা আচ্ছা, যেটা বলছিলাম বইয়ের কথা, যে ব্লাডের জন্য যে বইটা ফলো করে আর কি, সেই বইটা হচ্ছিল স্যামসন রাইটস। আমরা আর কি আমরা ঢাকা মেডিকেলে যারা পড়েছিলাম, আমরা মানে পড়ি আর কি, যারা স্যামসন রাইটস ফলো করি। বাট এটা মনে হয়, আমার মনে হয় এটা মেডিকেল টু মেডিকেল ভ্যারি করে। আমি জানি না আসলে অন্যান্য মেডিকেলে কোন বই ফলো করে ব্লাডের জন্য, বাট তোমরা একটু তোমাদের যেই যে মেডিকেলে তোমরা আছো, তোমাদের রেসপেক্টেড সিনিয়র কেউ যদি থাকে তাদের সাথে একটু কথা বলে নিও যে আসলে কোন বইটা ব্লাডের জন্য ফলো করা লাগে। ওকে, আমরা স্যামসং রাইটসটা ফলো করেছিলাম আর কি। ওটার পিডিএফটা ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যে ড্রাইভের যে লিঙ্ক দেওয়া আছে হোয়াইট কোট ক্রিউয়ের, সেইখানে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। আপু সলিমুল্লাহ মেডিকেলেও কি একই বই জানেন কি? আমি আসলে এটা জানি না ভাইয়া, অন্যান্য মেডিকেলে কোন বই ফলো করে। আচ্ছা, আমরা এখন তাহলে দেখি থিংস টু নো অ্যাবাউট ব্লাড। প্রথমে হচ্ছে যে ব্লাড কি আসলে। ব্লাড হচ্ছে একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। তোমরা জানো কানেকটিভ টিস্যু মানে কি? যোজক কলা, এটা তোমরা পড়ে এসেছো তাই না এইচএসসি তে, যে কানেকটিভ টিস্যু আছে আমাদের, কিছু এপিথেলিয়াল টিস্যু থাকে তাই না, কিছু কানেকটিভ টিস্যু থাকে, বিভিন্ন ধরনের টিস্যু দিয়েই তো আমাদের পুরা হিউম্যান বডিটা তৈরি। সো এই কানেকটিভ টিস্যু যেটা, এটা হচ্ছে ব্লাডটা হচ্ছে একটা স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। ওকে, এটা কি? এটা হচ্ছে একটা মানে লিকুইড কানেকটিভ টিস্যু, সোজা কথা। তাহলে এটা কি? ইট সার্কুলেটস থ্রু আউট দ্য বডি, এটা আমাদের পুরো বডি জুড়ে সার্কুলেট করে। দেন এটা কি করে? গ্যাসেস, নিউট্রিয়েন্টস, আদার অনেক সাবস্টেন্স, এগুলো আমাদের পুরো বডিতে সার্কুলেট করে, ঠিক আছে? এটা আমাদের পুরো বডিতে এরকম আমাদের বডি, আমাদের সেলের জন্য যেগুলো ইম্পর্টেন্ট জিনিসপত্র, যত নিউট্রিয়েন্টস বলো, যত গ্যাসেস বলো, যা কিছু বলো না কেন, এগুলো সবই কিন্তু ব্লাডই ট্রান্সপোর্ট করে নিয়ে যায়, ঠিক আছে? আর ইন অ্যাডাল্ট হিউম্যান 70 কেজি মেল দেয়ার ইজ অ্যাবাউট 5 লিটার অফ ব্লাড, ঠিক আছে? তাহলে এটা হিসাব করা হয়েছে যে টোটাল বডি ওয়াটার হিসেবে হিসাব করা হয়েছে আর কি। তো 70 কেজি মেল, একজন অ্যাডাল্ট 70 কেজি মেলের ক্ষেত্রে 5 লিটার পরিমাণ বডিতে ব্লাড থাকে। আমরা এটা হোমিওস্ট্যাসিসের সময় পড়েছিলাম, তোমরা জানো যে কার্ডিয়াক আউটপুট হচ্ছে আমাদের 5 লিটার পার মিনিট, তাই না? একটা সুস্থ মানুষের কার্ডিয়াক আউটপুট মানে প্রতি মিনিটে সে কি পরিমাণ ব্লাড পাম্প করে, এটা হচ্ছে 5 লিটার পার মিনিট, তাই না? তো ওইটাই হচ্ছিল মানে 5 লিটার অফ ব্লাড আর কি থাকে মোটামুটি। তাহলে ওয়াই ব্লাড ইজ কল্ড কানেকটিভ টিস্যু। তাহলে ব্লাড কানেকটিভ টিস্যু কেন বলা হয়? আচ্ছা, এটা হচ্ছে অনেকটা এমব্রায়োলজি পড়া, বাট স্টিল আমি এখানে অল্প একটু লিখেছি যেটা আসলে মেজোডার্মাল ইন অরিজিন। তোমরা এমব্রায়োলজি যখন পড়বা তখন দেখবা যে আমরা একদম শুরুতে যখন তৈরি হই তখন আমাদের 3টা লেয়ার থাকে আর কি, একটোডার্ম, এন্ডোডার্ম, মেজোডার্ম, ঠিক আছে? একটো মানে বাহিরে, সবচেয়ে বাইরের লেয়ারটাকে বলা হচ্ছে একটোডার্ম, দেন মাঝের লেয়ারটাকে বলা হয় মেজোডার্ম, আর একদম ভিতরের লেয়ারটাকে বলা হয় এন্ডোডার্ম। এগুলোকে জার্ম লেয়ার বলা হয়, ঠিক আছে? এই 3টা জার্ম লেয়ার থেকে কিন্তু আলটিমেটলি আমাদের এই যে পুরো বডিটা তৈরি হয়েছে 3টা জার্ম লেয়ার থেকে, একটোডার্ম, এন্ডোডার্ম আর মেজোডার্ম। সো কানেকটিভ টিস্যু, এই যে ব্লাড যেটা, এটা হচ্ছে মেজোডার্মালের অরিজিন। কানেকটিভ টিস্যুগুলো মেজোডার্মালের অরিজিন, ঠিক আছে? সো ব্লাড যেহেতু একটা কানেকটিভ টিস্যু, এই জন্য এটাকে এই জন্যই কানেকটিভ টিস্যু বলা হয়, কারণ এটা মেজোডার্মাল ইন অরিজিন। আর এটা ভ্যারিয়াস পার্টস অফ দ্য বডি উইথ ইচ আদার কানেক্ট করে, একটা বডির পার্টের সাথে আরেকটা পার্টকে কানেক্ট করে। বাট মেইনলি মনে রাখবা যে ব্লাড কিন্তু মেজোডার্মাল ইন অরিজিন, ঠিক আছে? মেজোডার্ম কি? এটা একটা জার্ম লেয়ার। এমব্রায়োলজি যখন তোমরা পড়বে এই ব্যাপারে তোমরা আরো ডিটেলস জানবা। আর ব্লাড আসলে কি দিয়ে তৈরি দেখো, ব্লাডের কম্পোজিশনটা কি? ব্লাডের কম্পোজিশন দেখো এখানে কি, এটা হচ্ছে একটা টেস্ট টিউব, ঠিক আছে? এটা ছবিটা তোমরা দেখতে পাচ্ছ নাকি আমাকে বলো, এটা একটা টেস্ট টিউব। দেখো এখানে এই ব্লাডের এখানে দেখো, আমরা তো জানি ব্লাডের রং কি, আসলে লাল আমরা জানি তাই না, বাট এখানে কিন্তু একটা হলুদ পোর্শনও দেখা যাচ্ছে। এখানে যেটা হয়েছে যে এই যে টেস্ট টিউবের মধ্যে ব্লাড নিয়ে ওখানে একটা অ্যান্টিকোয়াগুলেন্ট মিশানো হয়, ঠিক আছে? আচ্ছা আপু, আমি নতুন, আজকের ক্লাস কি বুঝতে সমস্যা হবে? না, আজকের ক্লাস বুঝতে সমস্যা হবে না। আজকের ক্লাসের সাথে আগের ক্লাসগুলো আসলে মিল নাই, মানে একটু কোরিলেশন থাকলেও থাকতে পারে, বাট তেমন কোনো আহামরি মিল নাই, ঠিক আছে? আমরা এখন নতুন একটা মানে ফার্স্ট কার্ডের মধ্যেরই সেকেন্ড টপিক গুলো ধরছি, সেকেন্ড পার্টটা ধরছি। ফার্স্ট কার্ডের ফার্স্ট পার্ট যেটা জেনারেল ফিজিওলজি, সেটা আমাদের শেষ, এখন আমরা সেকেন্ড পার্টটা ধরেছি, ঠিক আছে? তাহলে কম্পোজিশন অফ ব্লাড দেখো, একটা টেস্ট টিউবের মধ্যে ব্লাড নিয়ে ওখানে আমি যদি অ্যান্টিকোয়াগুলেন্ট কোনো একটা মিশাই, অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছিল যে ব্লাড যাতে
কোয়াগুলেট বা ব্লাড যাতে জমাট না বেঁধে যায় সেই জন্য কিছু সাবস্টেন্স ব্লাডের সাথে যুক্ত করা হয়, এগুলোকে বলা হয় অ্যান্টি কোয়াগুলেন্ট। ঠিক আছে, এই যে তোমরা যখন দেখো যা তোমরা যখন অনেক সময় অনেক টেস্ট করার জন্য যে ব্লাড ড্র করা লাগে, তাই না, এখান থেকে যে ব্লাড ড্র করে, তো ওইটা যখন ব্লাড নেয় আর কি, তখন দেখবে টেস্ট টিউবের মধ্যে কিন্তু একটা জিনিসের সাথে মিশায়, মানে টেস্ট টিউবের মধ্যে একটা লিকুইডের সাথে মিশায় আর কি ওটা রাখে। কারণ আমরা জানি যে আমাদের ব্লাডের মধ্যে ক্লটিং ফ্যাক্টরস আছে, 13টা ক্লটিং ফ্যাক্টর আছে আমাদের ব্লাডে, তাই না? সো এই ব্লাড কিন্তু মানে জমাট বেঁধে যাবে বাইরে, মানে আমাদের কি বলা যায় এটাকে, ব্লাড ভেসেলস এর বাইরে আসলে কিন্তু এই ব্লাড জমাট বেঁধে যাবে, তাই না? সো ওই ব্লাড যাতে জমাট না বাঁধে এই জন্য অ্যান্টিকোয়াগুলেন্ট মিশানো হয়, যাতে করে ব্লাডটা তরল থাকে এবং আমরা যেন বিভিন্ন ধরনের টেস্ট করতে পারি। সো এই টেস্ট টিউবে আমি যদি ব্লাড আর একটা অ্যান্টিকোয়াগুলেন্ট নিয়ে টেস্ট টিউবটাকে সেন্ট্রিফিউজ মেশিনের মধ্যে দিয়ে দেই, ঠিক আছে, সেন্ট্রিফিউজ যদি করি, সেন্ট্রিফিউজ মেশিনটা কি, যে এখানে এটাকে অনেক জোরে ঘোরানো হয়, অনেক জোরে স্পিন করা হয় এই টেস্ট টিউবটাকে, বুঝছো, অনেক জোরে স্পিন করা হয়, দেন কিছু সেডিমেন্ট পড়ে বা অধক্ষেপ পড়ে আর কি নিচে। এই যে ব্লাডের মধ্যে যে ফর্মড এলিমেন্টস বা ব্লাডের মধ্যে যে সেলগুলো আছে সেই সেলগুলা নিচের দিকে পড়ে, কারণ সেলগুলো অবশ্যই ভারী, ওগুলো সেডিমেন্ট হিসেবে নিচে পড়ে। এটা কিন্তু অনেক জোরে ঘোরানো লাগবে, ঠিক আছে, আমি এক্সাক্ট ভেলোসিটিটা ভুলে গেছি যে কত ভেলোসিটিতে আসলে সেন্ট্রিফিউজ করলে তারপরে এরকম সেডিমেন্ট পড়ে, বাট এই সেন্ট্রিফিউজ মেশিনটার কাজই হচ্ছিল এটা, যে সেডিমেন্ট পড়বে, ঠিক আছে। হ্যাঁ, কি 3000 বার করে 30 বার, ভেরি গুড। 3000টা আমার মনে আছে, বাট 30 বার কিনা এটা আমি শিওর জানতাম না। থ্যাংক ইউ সো মাচ আপু। বুশরা বাসার চৈতি, আমি সরি আমি যদি ভুল নাম প্রোনাউন্স করে থাকি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট, বাট থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য। হ্যাঁ, 3000 বার ঘুরায়, 3000 বার করে 30 বার এটা হচ্ছিল আর কি ঘুরানো হয়। ঘুরানোর পরে দেখা যায় যে নিচে এরকম সেডিমেন্ট পড়ে, সেলগুলো এরকম নিচে সেডিমেন্ট পড়ে, আর উপরে লিকুইড পোর্শনটা আলাদা হয়ে যায়। ওই লিকুইড পোর্শন যেটা আলাদা হয়ে যায় সেটাকে বলা হচ্ছিল প্লাজমা। ঠিক আছে, দেখো প্লাজমা হচ্ছে 55%, তাহলে প্লাজমাটা আমাদের 55%, ওকে। আর বাকি যে 55%, বাকির মধ্যে থাকে হচ্ছিল কি 45%। ওই 45%-এর মধ্যে 41%ই হচ্ছে আমাদের রেড ব্লাড সেলস, আর তারপরে হোয়াইট ব্লাড সেলস আর প্লাটলেট মিলে হচ্ছে বাকি 4%। ঠিক আছে, এখানে এটা মাইক্রোস্কোপিক চিত্রটা এভাবে দেওয়া হয়েছে। আর এই যে অংশটুকু দেখছো না, যে সাদা কালারের একটা অংশ তৈরি হয়েছে, এটাকে বলা হয় বাফি কোট। ঠিক আছে, এটা মনে রাখো, এটা তোমাদের প্র্যাকটিক্যালের সময় কাজে লাগবে, যেটাকে কি বলা হয়, বাফি কোট বলা হয়, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্লাডের কম্পোজিশন। সামনে আরো আছে, তোমরা দেখবে যে ব্লাডের কম্পোজিশন আরো ডিটেলসে, যে আমাদের ব্লাডে কি কি, হোল ব্লাডকে আমরা যদি দুই ভাগে ভাগ করি, প্রথমত ব্লাডে যদি আমরা 3000 আরপিএম 30 মিনিট 30 বার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এত ভালো পড়াশোনা করো, আমি কোনো কিছু একটা ভুলে গেলেও তোমরা কি সুন্দর ওটা ধরায় দিতে পারো, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখো হোল ব্লাড, এই হোল ব্লাডে তুমি যদি দুইটা পোর্শনে প্রথমে আলাদা করো, তাহলে এক পাশে থাকবে হচ্ছে তরল পদার্থ, আর এক পাশে থাকবে হচ্ছিল সলিড পদার্থ। ঠিক আছে, তাহলে তরল পদার্থ যেটা, সেটাই হচ্ছিল আমাদের প্লাজমা, অথবা ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড যেটা, সেটাই হচ্ছে প্লাজমা। আর ফর্মড এলিমেন্টস মানেই হচ্ছে সলিড ম্যাটেরিয়াল যেগুলো ব্লাডের মধ্যে, সেগুলো। এই ফর্মড এলিমেন্টস এর মধ্যে আছে হচ্ছিল আমাদের ইরাথ্রোসাইট, লিউকোসাইট, প্লাটলেট, অথবা আরবিসি, ডাব্লিউবিসি আর প্লাটলেট। তাহলে আরবিসি কে কিন্তু তোমরা জানো ইরাইথ্রোসাইটও বলা হয়ে থাকে, ইরাইথ্রো মানে রেড, আরবিসি কে ইরাইথ্রোসাইটও বলা হয়ে থাকে, ডাব্লিউবিসি কে লিউকোসাইটও বলা হয়ে থাকে। ঠিক আছে, আর প্লাটলেটকে, এখানে প্লাটলেটের গ্রিক নামটা যদি দেওয়া হয়নি, থ্রোম্বোসাইট বলা হয়ে থাকে। কি বলা হয়? থ্রোম্বোসাইট, থ্রোম্বোস থেকে আসছে। ঠিক আছে, জমাট বাঁধাতে, ব্লাড জমাট বাঁধাতে যেহেতু হেল্প করে বা ক্লট ফর্মেশনে হেল্প করে, এই জন্য। তাহলে আরবিসি বা ইরাথ্রোসাইট, প্লাটলেট বা থ্রোম্বোসাইট, আর ডাব্লিউবিসি বা লিউকোসাইট, এটা হচ্ছে ফর্মড এলিমেন্ট। এন্ড ডাব্লিউবিসি বা লিউকোসাইট বা ডাব্লিউবিসির মধ্যে আবার দুইটা ভাগ আছে, তোমরা জানো, একটা হচ্ছে গ্র্যানুলোসাইট আর একটা হচ্ছে অ্যাগ্র্যানুলোসাইট। গ্র্যানুলোসাইট মানে হচ্ছিল যে সব ডাব্লিউবিসি সাইটোপ্লাজমে কিছু গ্র্যানিউলস থাকবে বা দানাদার দানা দেখা যাবে, এগুলোকে বলে গ্র্যানুলোসাইট। এর মধ্যে তিনটা আছে, নিউট্রোফিল, ইউসিনোফিল এবং বেজোফিল। আর অ্যাগ্র্যানুলোসাইট যেগুলোর সাইটোপ্লাজমে কোনো দানাদার বা এরকম কোনো গ্র্যানিউল থাকবে না, সেগুলোকে বলা হয় অ্যাগ্র্যানুলোসাইট। এর মধ্যে আছে লিম্ফোসাইট আর মোনোসাইট। আর এবার হচ্ছে ফ্লুইড পোর্শন, তাহলে আমরা এটা আগেই দেখে আসছি, ফ্লুইড পোর্শনটা হচ্ছে আমাদের 55%, আর ফর্মড এলিমেন্টস হচ্ছে আমাদের 45%, যার মধ্যে বেশিরভাগই হচ্ছে আরবিসি। ঠিক আছে,
এখন প্লাজমা যেটা আমাদের ফ্লুইড পোর্শন অফ দ্য ব্লাড, সেটা হচ্ছে প্লাজমা। এখন প্লাজমার মধ্যে কিন্তু অনেক সাবস্টেন্স আছে। প্লাজমার মধ্যে যেমন অর্গানিক সাবস্টেন্স আছে, তেমন ইনঅর্গানিক সাবস্টেন্সও আছে, এবং তেমন গ্যাসিয়াস সাবস্টেন্সও আছে, ঠিক আছে? তাহলে এই যে প্লাজমাটা, এই প্লাজমার মধ্যে অর্গানিক সাবস্টেন্সের মধ্যে কি কি আছে বলো তো? অর্গানিক সাবস্টেন্সের মধ্যে প্লাজমার কিন্তু বেশিরভাগ জিনিসই অর্গানিক, ঠিক আছে? যেমন প্রোটিনস, তারপর হচ্ছে নাইট্রোজেনাস সাবস্টেন্সেস, মানে নাইট্রোজেনাস যেগুলো, নন নাইট্রোজেনাস সাবস্টেন্সেস যেগুলো আছে, সরি, যেমন হচ্ছে ইউরিয়া, না এগুলো তো নাইট্রোজেনাসই, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ঠিক আছে? এগুলোও কিন্তু সব অর্গানিক। তারপর যত প্রোটিন, প্লাজমা প্রোটিন যেগুলো, এগুলো কিন্তু সব প্লাজমার মধ্যেই থাকে, যেমন অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফিব্রিনোজেন। তারপর ইলেকট্রোলাইটস যেগুলো, এগুলো হচ্ছে ইনঅর্গানিকের মধ্যে পড়ে। ইনঅর্গানিকের মধ্যে বিভিন্ন আয়ন, যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফেট, সালফেট, বাইকার্বনেট, ক্লোরাইড, সব এরকম ইলেকট্রোলাইট আছে। তারপর নাইট্রোজেনাস ওয়েস্ট যেগুলো, সেগুলোও থাকে প্লাজমাতে। এবং গ্যাসেস এর মধ্যে তো জানাই অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, এগুলো প্লাজমাতে ডিজলভড অবস্থায় থাকে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্লাজমা আর ফর্মড এলিমেন্টস এর কি কি কম্পোনেন্ট থাকে সেইটার কথা। এগুলো সব তোমরা আগে থেকেই জানো, এই জন্য আমি এগুলো ডিটেলস, মানে এগুলোতে বেশি সময় নষ্ট করবো না, কারণ তোমরা তো জানোই আসলে যে এখানে কি কি থাকে ব্লাডের মধ্যে, তাই না? এবার দেখো ব্লাডের প্রপার্টিজ। তাহলে ব্লাডের প্রপার্টিজ কি কি আছে, এটা তোমাদের ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, যে ব্লাডের কি কি প্রপার্টিজ আছে। এই চ্যাপ্টার কি গাইটন থেকে পড়বো না? না, গাইটনে আসলে এই চ্যাপ্টারটা ওরকম অত ভালো নাই। তোমার এটা স্যামসন রাইটস, আমি আর কি স্যামসন রাইটস পড়েছি। স্যামসন রাইটস পুরো পড়তে হয় না, কিছু কিছু জিনিস পড়তে হয়। তো এটা হচ্ছিল তোমরা ওখান থেকে, মানে ওই বইটা থেকে আমি আর কি ওই বইটা ফলো করেছিলাম। এখন এটা আমাদের মেডিকেলে এই বইটা বলেছিল দেখে আমি ওটা ফলো করেছিলাম। তোমরা এখন তোমাদের সিনিয়রদের কাছ থেকে তোমাদের নিজ নিজ মেডিকেলে জিজ্ঞেস করতে পারো যে কোন বইটা আসলে ওনারা ফলো করেছেন ব্লাড পড়ার জন্য। আর স্যামসন রাইটসের যে পিডিএফটা, সেটা আমি ড্রাইভে আপলোড করে দিতে বলবো। ওকে, তাহলে প্রপার্টিজ অফ ব্লাড। তাহলে ব্লাডের প্রপার্টিজ দেখো, প্রথমত আমরা জানি এটা ব্লাডের কালার কি, রেড। কেন রেড? আরবিসির জন্য রেড, ঠিক আছে? তারপর আর্টেরিয়াল ব্লাড যেটা, সেটা স্কারলেট রেড অক্সিজেনের জন্য। আর ভেনাস ব্লাডটা পার্পল বিকজ অফ মোর কার্বন ডাইঅক্সাইড। এটা স্কারলেট রেড মানে একদম টকটকা লাল বুঝাচ্ছে আর কি, ঠিক আছে? আর ভেনাস ব্লাড যে একদম পার্পলই হবে, একদম পুরো বেগুনি, এরকমটা আসলে মনে করার কারণে ভেনাস ব্লাডটা একটু গাঢ় লাল হয়, তোমরা যদি খেয়াল করে থাকো, মানে কার্বন ডাইঅক্সাইডের জন্য। আর আর্টেরিয়াল ব্লাড যেটা, সেটা একদম টকটকা লাল হয়, ঠিক আছে? তাহলে ভলিউম কি? ভলিউম হচ্ছিল 5 লিটার। আর এটা 8% অফ টোটাল বডি ওয়েট বলা যায়। তারপর এটার পিএইচটা কি? এটার পিএইচটা আমরা একটা রেঞ্জে বলবো, স্বাভাবিক, কারণ আমরা জানি যে আমাদের বডির সবকিছু একটা রেঞ্জের মধ্যে থাকে। সো আমরা পিএইচটা বলবো 7.35 থেকে 7.45, বাট এভারেজে ব্লাডের পিএইচ হচ্ছে 7.4, ঠিক আছে? তাহলে অ্যালকালাইন পিএইচ, আমরা জানি ব্লাড হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন। আমরা পড়েছি না ঈষৎ ক্ষারীয়, আমরা এটা পড়েছি না এইচএসসি তে, তো ওরকমই এটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন বলবো, কারণ এটার পিএইচ কিন্তু 7 এর একটু বেশি, তাই না? এভারেজে আমরা 7.4 বলি, বাট কখনো আমরা একটা নির্দিষ্ট সংখ্যা বলে দিব না, আমরা বলবো রেঞ্জে 7.35 থেকে 7.45 এর মধ্যে। স্পেসিফিক গ্র্যাভিটি যেটা, ওটা হচ্ছে 1.052 থেকে 1.061। স্পেসিফিক গ্র্যাভিটি তো মানে বুঝছই যে এটা পানির থেকে কতটুকু পরিমাণ ভারী, সেটা বোঝানোর জন্য স্পেসিফিক গ্র্যাভিটি ইউজ করেছে। আর ভিসকোসিটি দেখো কি, ব্লাড ইজ 5 টাইমস ভিসকাস দেন ওয়াটার, মানে পানির থেকে ব্লাড 5 গুণ বেশি পরিমাণে ভিসকাস বা আঠালো। ভিসকোসিটি মানে আঠালো, তাহলে পানির থেকে 5 গুণ বেশি পরিমাণে আঠালো। স্বাভাবিক, কারণ দেখো পানির থেকে ওর আপেক্ষিক যে মানে স্পেসিফিক গ্র্যাভিটি যেটা, সেটাও কিন্তু ওর বেশি, তাই না? তার কারণে ও কিন্তু ভিসকাসও হবে অবশ্যই বেশি। এখন ফাংশনস অফ ব্লাড, এটা একদম গদবাঁধা কথাবার্তা, তোমরা জানো ব্লাড কি করে, ব্লাড কি করে না সেটা বলো। ব্লাডের ট্রান্সপোর্টেশন রিলেটেড যেগুলো আছে, এটাকে তোমরা, আমি যদি এখানে একদম পুরা সব একবারে বলে দিয়েছি, বাট এগুলো তোমরা 3টে ভাগে ভাগ করতে পারো। সেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন রিলেটেড কাজ, তারপর হচ্ছিল রেগুলেশন রিলেটেড কাজ, আর একটা হচ্ছে এক্সক্রিশন রিলেটেড কাজ, এগুলো বলতে পারো। আর আদার্স অনেক থাকতে পারে। তাহলে ট্রান্সপোর্টেশন কি? এই যে তোমার যত নিউট্রিয়েন্টস, অক্সিজেন, যা কিছু অক্সিজেন মানে গ্যাসেস, নিউট্রিয়েন্টস, এগুলো যে সব ট্রান্সপোর্ট করে নিয়ে যাচ্ছে, ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্টস টু অল বডি সেলস আর কি, এটা হচ্ছে ট্রান্সপোর্ট। তারপর ট্রান্সপোর্ট ওয়েস্ট প্রোডাক্টস ফ্রম সেলস ফর এলিমিনেশনস, সেল থেকে ওয়েস্ট প্রোডাক্ট গুলো ট্রান্সপোর্ট করে নিয়ে যাবে কোথায়? কোথায় নিয়ে যাবে বলো? কোথায় যে এলিমিনেট করবে? কিডনি। কারণ আমরা জানি কিডনি হচ্ছে আমাদের বডির ফিল্টার, কিডনি আমাদের ব্লাডকে পিউরিফাই করে। তারপর হরমোন, হরমোনও ব্লাডের মাধ্যমেই ট্রান্সপোর্ট হয়, বিভিন্ন হরমোন। এই হরমোনের কাজ তো আসলে এক জায়গায় থাকে না। আমরা যে হরমোনগুলো জানি, যে মনে করো ট্রপিক হরমোন যেগুলো আছে, ঠিক আছে, পিটিউটারি গ্ল্যান্ড থেকে যেসব হরমোন রিলিজ হয়, এগুলো কিন্তু কখনো ওই জায়গাতেই কাজ করে না, লোকাল হরমোনের মতো কিন্তু না যে ওই জায়গাতেই কাজ করবে, ঠিক আছে? এগুলো তোমরা সামনে আরো পড়বা। এইটার একটা চ্যাপ্টারই আছে এন্ডোক্রাইনোলজি, ফিজিওলজিতে, সেটা তোমরা সামনে আরো পড়বা। বাট যেটা এখানে
কথা সেটা হচ্ছিল যে হরমোন কিন্তু একই জায়গায় থাকে না, ওর কিন্তু ওই যে জায়গা থেকে নিঃসরণ হলো, ধরো পিটুইটারি গ্ল্যান্ড থেকে নিঃসরণ হলো, এখন ব্রেনে তো ওর কোনো কাজ নেই, ওর কাজ ধরো কিডনির উপরে, ওর কাজ ধরো জেনিটালিয়াতে বা এরকম সবখানে ওর কাজ যেখানে থাকবে সেখানে ও হচ্ছিল ব্লাডের মাধ্যমে এরকম ট্রান্সপোর্ট হয়ে যাবে। তারপর রেগুলেশনের মধ্যে দেখো রেগুলেট বা মেইনটেইন করে বডি টেম্পারেচার, ঠিক আছে? কেমনে বডি টেম্পারেচার মেইনটেইন করে? হিটটাকে ডিস্ট্রিবিউট করে দেয়, হিটটা ব্লাডের মাধ্যমে ডিস্ট্রিবিউটেড হয়ে যায়, ঠিক আছে? এই ব্লাডের মাধ্যমে হিটটাকে ডিস্ট্রিবিউট করে। তারপর হচ্ছে যেহেতু ব্লাডে অনেক বাফার থাকে তাই এটা পিএইচটাকেও মেইনটেইন বা রেগুলেট করতে হেল্প করে। তারপরে এটা ফ্লুইড ভলিউমও মেইনটেইন করে, আমাদের বডির যে ফ্লুইড ভলিউম সেটাও মেইনটেইন করে, ঠিক আছে? তারপরে হচ্ছে ব্লাডের মধ্যে কি আছে? ডাব্লিউবিসি আছে, সো আবার অ্যান্টিবডি থাকে। তাহলে এগুলো থাকার কারণে কি হবে? ব্লাড কিন্তু আমাদের ইমিউনিটিতেও সহায়তা করে, তাই না? এটা আমাদের ইমিউন সিস্টেমেরও কিন্তু একটা অংশ। তারপর হচ্ছে ব্লাড ক্লট করার মাধ্যমে ব্লাড লস প্রিভেন্ট করে, এগুলো ঠিক আছে, বাট মেইনলি তোমরা মনে রাখবা যে ট্রান্সপোর্টেশন, এক্সক্রিশন, রেগুলেশন। ট্রান্সপোর্টেশনের মধ্যে বলবা যে এগুলো যে এত ইম্পর্টেন্ট জিনিসপত্র সব ট্রান্সপোর্ট করে। এক্সক্রিশনের মধ্যে বলবা যে ওয়েস্ট প্রোডাক্ট যেগুলো আছে বডির সেগুলো হচ্ছিল কিডনির মাধ্যমে, এটা ইউরিনের কিডনিতে যে আর কি ইউরিনের মাধ্যমে এক্সক্রিট করে দিচ্ছে। তারপর রেগুলেশনের মনে বলবা হিট রেগুলেশন করছে, অ্যাসিড বেস ব্যালেন্স রেগুলেশন করে, পিএইচ রেগুলেশন করে, রেগুলেট করে। তারপর হচ্ছিল ফ্লুইড ভলিউম যেটা সেটাকে মেইনটেইন বা রেগুলেট করে। এভাবে তোমরা এগুলো ভাগ ভাগ করে বলবো ফাংশনস অফ ব্লাড কি কি আছে, ঠিক আছে? এই পর্যন্ত সবার ক্লিয়ার? আমি কিন্তু কোনো কঠিন পড়া আসলে পড়াচ্ছি না আজকে, আসলে এমনিতে কোনো কঠিন পড়া নাইও, ঠিক আছে? এখন আমরা আসবো হচ্ছে হোয়াট ইজ প্লাজমা। এতক্ষণ যত প্লাজমা প্লাজমা করতেছি, তাহলে এখন দেখো হোয়াট ইজ প্লাজমা, ঠিক আছে? তোমরা ছবি দেখতে পাও কিনা, স্লাইড দেখতে পাও কিনা আমাকে একটু জানাবা, সব ক্লিয়ার কিনা, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্লাজমা যেটা, প্লাজমাটা হচ্ছে কি? এটা হচ্ছে ব্লাডের লিকুইড পোর্শন, ঠিক আছে? দ্য লিকুইড পোর্শন অফ দ্য ব্লাড এক্সেপ্ট দ্য সেলুলার এলিমেন্ট ইজ নোন অ্যাজ প্লাজমা, অথবা দ্য লিকুইড পোর্শন অফ দ্য ব্লাড ইজ নোন অ্যাজ প্লাজমা, ঠিক আছে? প্লাজমা মানেই হচ্ছে ব্লাডের লিকুইড পোর্শনটা। ওকে, তাহলে এই যে দেখো এখানে একটা ছবিতে দেখানো হয়েছে যে 55% হচ্ছে প্লাজমা। তারপরে এই যে আমি যেটা বলছিলাম একটু আগে, দেখো বাফি কোট, এই বাফি কোট এতটুকু অংশতে যে দেখো এইটুকু অংশকে বলছে বাফি কোট, এর মধ্যে হোয়াইট ব্লাড সেল আর প্লাটলেট আছে, আর এখানে 45% যেটা সেটাই হচ্ছিল রেড ব্লাড সেল, ঠিক আছে? তাহলে দেখো এইখানে এই হলুদ পোর্শনটা যেটা, ইয়েলোইশ পোর্শন যেটা, এটাই হচ্ছিল আমাদের প্লাজমা, এই লিকুইড পোর্শনটাই আমাদের প্লাজমা। ওকে, প্লাজমার সাথে আমাদের আরেকটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছিল সেরাম কি। তোমরা অনেক সময় শুনে থাকবা যে সেরাম অ্যালবুমিন, সেরাম গ্লোবিউলিন টেস্ট করাতে হয়, ঠিক আছে? সেরাম প্রোটিন, তারপর এরকম আরো অনেক টেস্ট কিন্তু করাইতে দেয়, বুঝলাই? বিভিন্ন দেখবা যে অনেক রোগীর প্রেসক্রিপশনে দেখবা এরকম যে সেরাম এটা করে নিয়ে আসো, সেরাম বিলিরুবিন, সেরাম ক্রিয়েটিনিন, এগুলো করে নিয়ে আসো, ঠিক আছে? এই যে সেরাম বলতে আসলে কি বোঝায়? সেরাম আসলে প্লাজমারই একটা পার্ট, ঠিক আছে? সেরাম প্লাজমারই একটা পার্ট, বাট সেরামের মধ্যে যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে ক্লটিং ফ্যাক্টরস, ঠিক আছে? মানে সেরাম হচ্ছে প্লাজমা উইদাউট দ্য ক্লটিং ফ্যাক্টরস। তাহলে প্লাজমার মধ্যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে, কারণ প্লাজমা তো আসলে ব্লাডেরই লিকুইড পোর্শনটা। বাট আমি যদি ধরো প্লাজমার মধ্যে থেকে ক্লটিং ফ্যাক্টর গুলো বের করে নিলাম, বা ব্লাড ক্লট হয়ে গেল, ব্লাড ক্লট হয়ে যাওয়া অবস্থায় আমি হচ্ছিল যে লিকুইড পোর্শন সেটা নিয়ে নিলাম, তাহলে ওটা হচ্ছে আমার সেরাম হবে। কারণ ক্লট হয়ে গেছে, তার মানে ক্লটিং ফ্যাক্টর গুলো ওখানে আলাদা হয়ে গিয়েছে, তাহলে আমি ওখান থেকে যে লিকুইড পোর্শনটা নিয়ে নিব সেটাই হচ্ছিল আমার সেরাম। তাহলে সেরাম ইজ জাস্ট দ্য প্লাজমা উইদাউট দ্য ক্লটিং ফ্যাক্টরস, অথবা দ্য লিকুইড পোর্শন অফ দ্য ব্লাড উইদাউট দ্য ক্লটিং ফ্যাক্টরস, এটাই হচ্ছিল আমাদের সেরাম। তাহলে এইটা যখন তোমাদেরকে পরীক্ষায় কিন্তু একটা জিনিস অনেক কমনলি ধরে এবং আসে, সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন প্লাজমা এন্ড সেরাম। তাহলে প্লাজমা আর সেরামের মধ্যে ডিফারেন্স কি, এটা তোমাদের পরীক্ষায় খুব আসে। তাহলে প্লাজমা, প্রথমে আমরা একটা ডিফারেন্স, এটা মেইন ডিফারেন্সটা আমরা সবার আগে বলবো। মেইন ডিফারেন্সটা আসলে কি? মেইন ডিফারেন্সটা হচ্ছিল যে প্লাজমা যেটা সেটা হচ্ছে লিকুইড পোর্শন অফ দ্য ব্লাড, ঠিক আছে? এটা জাস্ট লিকুইড পোর্শন অফ দ্য ব্লাড হচ্ছে প্লাজমা। আর সেরাম হচ্ছিল যে সেরাম ইজ জাস্ট দ্য প্লাজমা উইদাউট দ্য ক্লটিং ফ্যাক্টরস। এটাই হচ্ছে ফার্স্টে বলবা, যদিও এখানে ফার্স্টে এটা দেওয়া নাই, বাট এখানে বলবো, ঠিক আছে? এখানে ফার্স্টে দেওয়া আছে অবটেন বাই সেন্ট্রিফিউগেশন অফ ব্লাড স্যাম্পল আফটার অ্যাডিং অ্যান্টিকোয়াগুলেন্ট, আর এটা হচ্ছে অবটেন বাই সেন্ট্রিফিউগেশন অফ ক্লটেড ব্লাড স্যাম্পল। তাহলে দেখো ব্লাডে অ্যান্টিকোয়াগুলেন্ট দিয়ে তারপর আমি ব্লাডকে সেন্ট্রিফিউজ করার পরে যে লিকুইড পোর্শনটা পাই সেটা হচ্ছে প্লাজমা,
ঠিক আছে। বাট আমি যদি ক্লটেড ব্লাড স্যাম্পলকে সেন্ট্রিফিউজ করে যে লিকুইড পোর্শনটা আলাদা হয়ে যাবে তখন সেটাই হচ্ছিল হবে আমার সেরাম, কারণ ক্লটিং ফ্যাক্টরগুলো ওখানে নাই হয়ে গেছে বা আলাদা হয়ে গিয়েছে। এই জন্য এখানে যেটা বললাম যে এখানে প্লাজমা প্রোটিন এবং ক্লটিং ফ্যাক্টর থাকবে, বাট এখানে প্লাজমা প্রোটিন থাকবে কিন্তু কোনো ক্লটিং ফ্যাক্টর থাকবে না। কেন থাকবে না? কারণ এগুলো ব্লাড ক্লটিং হওয়ার সময় কনজিউমড হয়ে গেল। আমি এটা সেরামটা আলাদা করার সময় যে ক্লটেড ব্লাড স্যাম্পলটা আমি সেন্ট্রিফিউজ করে যেহেতু সেরাম নিয়েছি, তাই ওখানে হচ্ছে ক্লটেড ব্লাড যে ক্লট হয়ে গেছে ওখানে তো ক্লটিং ফ্যাক্টর ইউজড হয়ে গিয়েছে, সো এই জন্য ওখানে ক্লটিং ফ্যাক্টর থাকবে না। ঠিক আছে। তারপরে ধরো তুমি যদি প্লাজমাকে এমনি জাস্ট এনে যদি তুমি রেখে দাও এক জায়গায় কোনো অ্যান্টিকোয়াগুলেন্ট ছাড়া, তাহলে কিন্তু প্লাজমা ক্লট হয়ে যাবে, কারণ প্লাজমার মধ্যে ক্লটিং ফ্যাক্টর থাকে বা জমাট বেঁধে যাবে। বাট সেরাম কিন্তু ডাজ নট ক্লট অন স্ট্যান্ডিং। ঠিক আছে, মানে সেরাম কিন্তু ওরকম স্ট্যান্ডিং অবস্থায় ক্লট হবে না। কেন হবে না? কারণ ওর মধ্যে কোনো ক্লটিং ফ্যাক্টর নাই। সবার ক্লিয়ার এই পর্যন্ত? এবার আমরা প্লাজমার কম্পোজিশনে আসবো। তার আগে তোমরা বলো সবাই ক্লিয়ার কিনা, এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। স্যামসাং বইতে তো প্লাজমার আচ্ছা, এগুলো তো সব আসলে বইয়ে থাকবে না ভাইয়া, বই থ্রোলি আগে পড়তে হবে। তুমি যদি আমার এখন আপাতত তুমি আমার কথাগুলো শোনো, আমি যেগুলো বলছি সেগুলো শোনো, তারপরে বই যখন তুমি থ্রোলি পড়বা তখন তোমার কাছে হয়তো এগুলো ওইটা হয়তো আছে বাট গুছানো নাই, কারণ বইয়ে তো সবসময় সবকিছু গুছানো থাকে না, রাইট? তুমি লেকচার করার টাইমে বইটা সামনে নিয়ে আসো ভেরি গুড, বাট বই মিলায় মিলায় তুমি যদি পড়তে যাও তাহলে কিন্তু তুমি লেকচারে কনসেন্ট্রেট করতে পারবে না। ঠিক আছে, আমার লেকচারটা আগে শুনো, তারপরে লেকচার করার পরে তুমি বইটা রিডিং দিবা। বইটা রিডিং দেওয়ার পরে দেখবা যে জিনিসপত্রগুলো ওর মধ্যেই আছে। আমি যা যা পড়াবো ওগুলো তুমি বই থেকে পড়ে নিবা, তারপর দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ক্লিয়ার, সবার কাছে ক্লিয়ার। এবার আমরা প্লাজমার কম্পোজিশনটা দেখি। ঠিক আছে, যে প্লাজমার কম্পোজিশনটা কি দেখো, প্লাজমার 92%ই ওয়াটার। প্লাজমার লিকুইড পোর্শন যেহেতু ব্লাডের, তাই এটা 92%ই ওয়াটার এবং বাকি 8% হচ্ছিল এর প্রোটিন। ঠিক আছে, বা ফর্মড এলিমেন্ট বা সলিড এলিমেন্ট যদি বলো সেটা হচ্ছিল প্রোটিন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রোটিন 8%। তাহলে এখানে দেখো আমি এজিপিএফ লিখছি। এজিপিএফ এটা কোনো অ্যাব্রিভিয়েশন না, এটা জাস্ট আমি অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রথমবিন, ফিব্রিনোজেন এই তিনটার ফার্স্ট লেটার গুলো দিয়ে লিখছি এজিপিএফ। ঠিক আছে, তাহলে প্রোটিনের মধ্যে প্লাজমা প্রোটিন এই চারটা আমাদের আছে, অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন এবং প্রথমবিন। এটা হচ্ছে আমাদের 8%, আর বাকি 92%ই হচ্ছে প্লাজমা ওয়াটার। এবার আমাদের প্লাজমা প্রোটিন আসি আমরা। তাহলে হোয়াট আর প্লাজমা প্রোটিন? ঠিক আছে, যে প্রোটিনগুলো প্লাজমাতে প্রেজেন্ট থাকে সেগুলোই প্লাজমা প্রোটিন, এটা আর কিছুই নাই। এরকম কোনো ডেফিনেশন নাই যে ডিফাইন প্লাজমা প্রোটিন, এরকম কিছু নাই। জাস্ট প্লাজমা প্রোটিন নর্মালি প্রোটিনস প্রেজেন্ট ইন দ্য প্লাজমা। কি কি আছে? অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফিব্রিনোজেন আর প্রথমবিন। তাহলে এই যে নর্মাল ভ্যালু যেটা আছে সেটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট এবং এটা পরীক্ষায় আসে, এমসিকিউ এ আসে, টিচাররাও ধরে, এটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট এটা একটু আমি আসতেছি। ঠিক আছে, কেন ইম্পর্টেন্ট এবার আমি একটু আসতেছি। তাহলে দেখো জিপিএ 5, জিপিএ 5টা কি? এটা কি কোনো কোড? এই প্রোটিন মনে রাখার কি কোনো কোড জিপিএ 5? ও, প্লাজমা প্রোটিন মনে রাখার কোড মনে হয়, তাই না? জিপিএ 5 আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা প্লাজমা প্রোটিনের দেখো সব প্লাজমা প্রোটিনের নর্মাল লেভেল কত, মানে নর্মাল লেভেল ইন দ্য প্লাজমা, প্লাজমা প্রোটিনের নর্মাল লেভেল কত প্লাজমাতে, সেটা হচ্ছে 6 থেকে 8 গ্রাম পার ডেসিলিটার। এবং তোমাদেরকে এই জিনিসটা খুবই ভালো, এটার যে ইউনিটটা গ্রাম পার ডেসিলিটার, এটা অবশ্যই মাথায় রাখা লাগবে। যে কোনো একটা ভ্যালু বললে সেটার ইউনিটটা তুমি যদি না বলো তাহলে কিন্তু ওটা কোনো অর্থ বহন করে না, তাই না? তাই গ্রাম পার ডেসিলিটারে তোমাদের অনেক ভালোভাবে মনে রাখতে হবে যে এটার প্লাজমা প্রোটিনের যখনই কোনো ভ্যালু বলবো সবগুলো লাস্টে বলতে হবে গ্রাম পার ডেসিলিটার, গ্রাম পার ডেসিলিটার। ওকে, এটা যেন খেয়াল থাকে সবার। তাহলে দেখো প্লাজমা প্রোটিনের নর্মাল ভ্যালু ইন দ্য ব্লাড হচ্ছে 6 to 8 গ্রাম পার ডেসিলিটার। এর মধ্যে অ্যালবুমিনের পরিমাণ কত? 4 to 6 গ্রাম পার ডেসিলিটার, 4 to 6 গ্রাম পার ডেসিলিটার। গ্লোবিউলিনের হচ্ছে 3 to 5 গ্রাম পার ডেসিলিটার। প্রথম দিনের 2 to 4 এবং লাস্টে ফিব্রিনোজেনের 0.1 গ্রাম পার ডেসিলিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমি যখন পড়েছিলাম তখন এই ভ্যালুগুলোই পড়েছিলাম আর কি, এগুলোই আমি লিখেছি। এখন নতুন বইয়ে চেঞ্জ হয়েছে কিনা ভ্যালুগুলো আমি ঠিক জানি না, আসলে এগুলো তো চেঞ্জ হওয়ার কথা না, তাই না? বাট স্টিল আসে। এই ওইটাকে বলে মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। ওকে,
তাহলে অ্যালবুমিন হচ্ছে 4 to 6 গ্রাম পার ডেসিলিটার, গ্লোবুলিন 3 to 5, প্রথমবিন 2 to 4 আর ফিব্রিনোজেন 0.1। এটা তোমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে, যে কোনটা কত পরিমাণে থাকে। এবং অ্যাজ এ হোল প্লাজমা প্রোটিনের নর্মাল লেভেল হচ্ছে 6 to 8 গ্রাম পার ডেসিলিটার অ্যাজ এ হোল। ওকে, এবার আমরা একটা একটা করে প্লাজমা প্রোটিনের ব্যাপারে জানবো, ঠিক আছে, যে কোনটা কি। প্রথমে আমরা আসি অ্যালবুমিন। তাহলে প্রথমে আমরা আসি হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন দেখো, আমি এটা হচ্ছে নেট থেকে নিয়েছি একটা ছবি আর কি। অ্যালবুমিন প্রোটিনটা বলে এরকম দেখতে, আসলে এটা তো আমি জানি না আসলে ঠিক কিনা, বাট আমি নেট থেকে নিচ্ছি আর কি। তো অ্যালবুমিনের মলিকুলার ওয়েট দেখো 69,000। মলিকুলার ওয়েট এর কত? 69,000 ডাল্টন। তাহলে এটা হচ্ছে মলিকুলার ওয়েট। আর এটার ফাংশনটা কি দেখো, এর ফাংশনটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট ফাংশন, এবং এটা একটা বোঝার জিনিস। সেটা হচ্ছে এক্সার্টস 80% অফ দ্য কলোয়েডাল অসমোটিক প্রেশার। তাহলে দেখো, কলোয়েডাল অসমোটিক প্রেশার। এখন তোমাদের এটা জানতে হবে যে হোয়াট ইজ কলোয়েডাল অসমোটিক প্রেশার, এবং এটার 80%ই অ্যালবুমিনের জন্য হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা গেল। তারপর হচ্ছে আমরা দেখি কলোয়েডাল অসমোটিক প্রেশারটা কি, ঠিক আছে। তাহলে ধরো এটা একটা ব্লাড ভেসেল, ঠিক আছে, এটা আমাদের একটা ব্লাড ভেসেল। তাহলে এটা আমাদের একটা ব্লাড ভেসেল। এখন এই ব্লাড ভেসেলের মধ্যে ধরো এর মধ্যে ব্লাড আছে, ঠিক আছে। এর মধ্যে দেখো এই যে ধরো এগুলো হচ্ছে আরবিসি, কিছু ডাব্লিউবিসি থাকবে, কিছু প্লাটলেট থাকবে, এরকম বিভিন্ন জিনিসপত্র আছে। আর এটার মধ্যে ফ্লুইড পোর্শন যেটা, সেটা হচ্ছে প্লাজমা, ঠিক আছে। এখন প্লাজমার মধ্যে আছে হচ্ছিল আমাদের প্লাজমা প্রোটিন, রাইট। এই প্লাজমা প্রোটিন গুলো যেগুলো আছে, সেই প্লাজমা প্রোটিন গুলা আসলে প্রোটিনকে বলা হচ্ছে কলয়েড, ঠিক আছে, কলয়েড। এই ব্যাপারে তোমরা পড়েছো এইচএসসি তে নিশ্চিত, যে সাসপেনশন কলয়েড, তারপর হচ্ছিল ওই যে আরেকটা কি জানি পড়েছিলাম আমি, সাসপেনশন কলয়েড, এরকম সলিউশনের একটা চ্যাপ্টার ছিল, ওখানে সাসপেনশন কলয়েড এরকম আলাদা আলাদা করে পড়েছিলাম। তো এরকমই প্রোটিন আসলে কলয়েড, ঠিক আছে, প্রোটিন কলয়েড, সাসপেনশন কলয়েড, এগুলো কিন্তু বায়োকেমিস্ট্রি তোমরা এখানে আবার পড়বা ফার্স্ট চ্যাপ্টারে। সো ব্লাড ভেসেলস এর আমরা যে মনে রাখবো যে প্রোটিন যেগুলো আছে প্লাজমা প্রোটিন, এরা আসলে কলয়েড, ঠিক আছে। মানে অ্যালবুমিনটা বিশেষ করে হচ্ছিল কলয়েডাল প্রোটিন আর কি। আর প্রোটিনের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে এরা হচ্ছে নেগেটিভলি চার্জ, তাহলে এরা নেগেটিভলি চার্জ এবং এরা হচ্ছিল কলয়েড। এখন ব্লাডের মধ্যে যখন এই অ্যালবুমিন থাকে, ধরো এটা হচ্ছিল অ্যালবুমিন, ওকে, এটা ধরো অ্যালবুমিন। এরকম অনেকগুলো অ্যালবুমিন আছে ধরে নিলাম, ব্লাডের মধ্যে অনেক অ্যালবুমিন আছে। আর ব্লাড অ্যালবুমিনের সাইজটাও কিন্তু অনেক বড়, ওর মলিকুলার ওয়েটও অনেক বেশি, ওর সাইজটাও বড়। সো এই যে কলয়েড গুলো ব্লাডের মধ্যে থাকার কারণে এরা একটা অসমোটিক প্রেশার ক্রিয়েট করবে। এই কলয়েড মানে এই প্রোটিন গুলোর সাইজ বড় এবং এটা নেগেটিভলি চার্জ, এরা কিন্তু ইজিলি ব্লাড ভেসেল থেকে বের হয়ে যেতে পারে না, ঠিক আছে। সো এরা একটা অসমোটিক প্রেশার তৈরি করবে, ঠিক আছে। তাহলে এই যে অসমোটিক প্রেশার একটা তৈরি করবে, এই প্রেশারটার কারণে কি হয় জানো, ধরো এটা হচ্ছে ব্লাড ভেসেলের বাইরে, এই স্পেসটাকে বলে ইন্টারস্টিশিয়াল স্পেস, ঠিক আছে। ইন্টারস্টিশিয়াল স্পেস বলে এটাকে, ইন্টারস্টিশিয়াল স্পেস, ওকে। আল্লাহ, তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেস যেটা আছে, এটা হচ্ছে মানে করো আমার যে দুইটা সেলের মাঝখানের পোর্শনটা ইন্টারস্টিশিয়াল স্পেস, তারপর ব্লাড ভেসেলের বাইরের পোর্শন ইন্টারস্টিশিয়াল স্পেস। তো এই ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে তখন আমার এগুলোর চলে যাওয়াকে প্রিভেন্ট করে এই কলয়েডাল অসমোটিক প্রেশার। ধরো এই যে ফ্লুইড বাইরে চলে আসা যেটা, সেটাকে প্রিভেন্ট করে হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার, মানে এটা হতে দিবে না, এটা হতে দিবে না, বুঝছো। মানে হচ্ছে এই কলয়েড যে প্রোটিন গুলো আছে, এরা হচ্ছিল ফ্লুইডটাকে ব্লাড ভেসেলের মধ্যে ধরে রাখতে হেল্প করবে। এইটাই হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার, যে ফ্লুইডের আউটওয়ার্ড যে ফোর্স যেটা, সেটাকে প্রিভেন্ট করবে, মানে ফ্লুইডকে ভিতরে রাখতে হেল্প করবে। ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ফ্লুইডকে ভিতরে ঢুকাতে হেল্প করে, বাট বাইরে যেতে দিবে না, ঠিক আছে। মানে এটা কি আলটিমেটলি ব্লাডের ভিতরে, মানে ব্লাড ভেসেলের ভিতরে ভলিউমটাকে মেইনটেইন করতেছে, ঠিক আছে, ব্লাড ভেসেলের ভলিউমটাকে মেইনটেইন করতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের কলয়েডাল অসমোটিক প্রেশার। তাহলে কলয়েডাল অসমোটিক প্রেশার, এই যে প্রোটিনের যে কলয়েডাল অসমোটিক প্রেশার আছে, এই কলয়েডাল অসমোটিক প্রেশারের জন্য কি হচ্ছে, যে ব্লাড ভেসেল থেকে ফ্লুইড বাইরে যেতে বাধা দিচ্ছে বা প্রিভেন্ট করতেছে, ঠিক আছে। এই কলয়েডাল অসমোটিক প্রেশারের সাথে তোমরা আরেকটা প্রেশার সম্পর্কে জানবা, এটা এই চ্যাপ্টারে যত না বেশি আছে তার চেয়ে আরো বেশি আছে কার্ডিওভাস্কুলার ফিজিওলজির একটা চ্যাপ্টারে। ওখানে একটা মানে একটা চ্যাপ্টারই আছে এরকম ব্লাড ভেসেলস এর মধ্যে প্রেশার, কেন কতটুকু ব্লাড বাইরে বের হয়ে আসবে, কতটুকু মানে ব্লাড না, কতটুকু ফ্লুইড বাইরে যাবে, কতটুকু ফ্লুইড ভিতরে আসবে, এটা রিলেটেড পুরো ওখানে ফিজিক্স আছে, বুঝছো। মানে ব্লাড ভেসেলস এর মধ্যে বিভিন্ন লও আছে। চ্যাপ্টারটা অনেক মজা, তোমাদের ওটা যদি কখনো পড়ানোর সুযোগ হয় তাহলে ইনশাল্লাহ দেখা যাবে। তো ওইখানে
এই ব্লাড ভেসেলস এর মধ্যে দুইটা প্রেশার সম্পর্কে তোমার জানাবে, তা হাইড্রোস্ট্যাটিক প্রেশার আর একটা হচ্ছে কলয়েডাল অসমোটিক প্রেশার। এই দুইটার কাজ মানে বিপরীত। হাইড্রোস্ট্যাটিক প্রেশার যেটাই, হাইড্রোস্ট্যাটিক প্রেশার হচ্ছে ব্লাড ভলিউমের জন্য যে প্রেশারটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, মানে গ্র্যাভিটেশনাল প্রেশার আর কি, মানে এই যে লিকুইডের যে একটা ফোর্স আছে ওর কারণে যে প্রেশারটা তৈরি হয় ব্লাড ভেসেলের মধ্যে সেটা হচ্ছে হাইড্রোস্ট্যাটিক প্রেশার। সো এই প্রেশারটার জন্য যেটা হয় যে মানে ফ্লুইডটা ইন্টারস্টিশিয়াল স্পেসে বের করে দেয়, এটা হচ্ছে একটা আউটওয়ার্ড ফোর্স, মানে ব্লাড ভেসেলের মধ্যে থেকে ফ্লুইড পোর্শনটাকে ইন্টারস্টিশিয়াল স্পেসে বের করে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল হাইড্রোস্ট্যাটিক প্রেশার। আর কলয়েডাল অসমোটিক প্রেশারটা সেটা তার বিপরীত কাজ করে। ও কি করে, ওটা হচ্ছে ইনওয়ার্ড ফোর্স, ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে লিকুইডকে ভিতরে নিয়ে আসতে হেল্প করে, লিকুইডকে ভিতরে নিয়ে আসতে হেল্প করা হচ্ছিল এই কলয়েডাল অসমোটিক প্রেশার। সো এই কলয়েডাল অসমোটিক প্রেশারের 80%ই আসে হচ্ছে অ্যালবুমিনের জন্য, ঠিক আছে। তাহলে অ্যালবুমিনটা অনেক ইম্পর্টেন্ট দেখো, কারণ এই অ্যালবুমিন আছে দেখে কিন্তু ব্লাডের ভলিউমটা মেইনটেইন হচ্ছে, তাই না? কারণ ব্লাড ফ্লুইড ভিতরে রাখতেও হেল্প করতেছে, ব্লাড ভেসেলের মধ্যে ফ্লুইডটাকে রাখতে হেল্প করতেছে। আর তোমরা একটা জিনিস মনে রাখবা যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার আর কলয়েডাল অসমোটিক প্রেশার যেটা, এটা সবসময় একটা ব্যালেন্স অবস্থায় থাকে। কারণ আমরা জানি কলয়েডাল অসমোটিক প্রেশার বেশি হলে বেশি বেশি ফ্লুইড ভিতরে চলে আসবে, তাহলে ব্লাডের ভলিউম বেড়ে যাবে, তখন আমার কি হবে, ব্লাড ভলিউম বেড়ে গেলে তখন আমার ব্লাড প্রেশারও বেড়ে যাবে। আবার হাইড্রোস্ট্যাটিক প্রেশার যদি বেশি হয় তাহলে কি হবে, ফ্লুইড বাইরে বের হয়ে যাবে ব্লাড ভেসেল থেকে, তাহলে ব্লাড ভলিউম কমে যাবে, তখন আমার ব্লাড প্রেশার কমে যাবে, তাহলে হাইপোটেনসিভ হয়ে যাবো আমি, তাই না? তখন তো রোগী শকে চলে যাইতে পারে। সো এই দুইটা প্রেশারই একদম ব্যালেন্স অবস্থা থাকে, একটা এটা হচ্ছে নর্মাল ফিজিওলজি, নর্মাল হিউম্যান বডিতে এই দুইটা প্রেশার ব্যালেন্স অবস্থায় থাকে। যখনই এটার কোনো অ্যাবনর্মালিটি হবে তখন ওটা প্যাথোলজি হয়ে যাবে, মানে তখন নর্মাল বডিতে যেমন এই দুইটা প্রেশার ব্যালেন্স করে থাকতেছে, যখনই এখানে কোনো ডিজিজের কারণে কিছু একটা হবে, ধরো প্রোটিন কমে গেছে বা যে কোনো কারণে, তখন হচ্ছে এই প্রেশারটার ডিসরাপশন হবে, এবং এই প্রেশারটার যখন ব্যালেন্স এরকম ডিসরাপ্টেড হয়ে যাবে তখন দেখা যাবে যে ব্লাড ভলিউম বেশি বেড়ে যাইতেছে বা বেশি কমে যাইতেছে, এটা ডিজিজ কন্ডিশনে। বাট নর্মালি এই দুইটা প্রেশার দুইজনকে ব্যালেন্স করে রাখে। তো এই 80% অফ দ্য কলয়েডাল অসমোটিক প্রেশারই এক্সার্ট করে অ্যালবুমিন, ভিসকোসিটি অফ দ্য ব্লাড মেইনটেইন করে, স্বাভাবিক। এখন ব্লাডের ফ্লুইড পোর্শনটা ফ্লুইড ভিতরে রাখতে হেল্প করতেছে, সো ব্লাডের ভিসকোসিটি তো অবশ্যই মেইনটেইন করতে হেল্প করবে। আর অ্যাক্টস অ্যাজ এ ক্যারিয়ার প্রোটিন অফ হরমোন, ফ্যাটি অ্যাসিড অ্যান্ড বিলরুবিন, এই হচ্ছে ক্যারিয়ার প্রোটিন হিসেবে কাজ করে। বিলরুবিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমরা বিলরুবিনের মেটাবলিজম পড়বা, সামনে আমরা যখন আরবিসি পড়বো তখন বিলরুবিনের মেটাবলিজম পড়বো বা বিলরুবিনের ট্রান্সপোর্টেশন পড়বো, তখন আমরা দেখবো যে বিলরুবিনটাকে ক্যারি করে নিয়ে যায় কিন্তু অ্যালবুমিন, এবং এর ভিত্তিতে কিন্তু মানে আনকনজুগেটেড বিলরুবিন বলে আর কি, মানে বিলরুবিনটা যেটা আছে সেটা হচ্ছিল ক্যারি করার দায়িত্ব হচ্ছে সোজা কথা অ্যালবুমিনের, অ্যালবুমিনটা বিলরুবিনকে ক্যারি করে নিয়ে যায় আর কি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালবুমিন। এবার আমরা আসি গ্লোবিউলিনে। দেখো গ্লোবিউলিন যেটা, সেটা কি, এটার কয়েকটা টাইপ আছে, আলফা 1, আলফা 2, বিটা এবং গামা। আলফা 1, আলফা 2, বিটা এবং গামা। গামাটা যেটা, সেটা হচ্ছে অ্যান্টিবডি হিসেবে কাজ করে, তাহলে গামা গ্লোবিউলিন হচ্ছে অ্যান্টিবডি। ও আরেকটা জিনিস, যে প্লাজমা প্রোটিনগুলোর সোর্স কোথা থেকে আসে, প্লাজমা প্রোটিনগুলো সবগুলো লিভারে তৈরি হয়, এক্সেপ্ট কি, প্লাজমা প্রোটিনগুলো লিভারে তৈরি হয় এক্সেপ্ট হচ্ছিল আমাদের গামা গ্লোবুলিন বা অ্যান্টিবডি, এরা হচ্ছে প্লাজমা সেল থেকে তৈরি হয়। প্লাজমা সেল হচ্ছে লিম্ফোসাইট বা বি লিম্ফোসাইট, ঠিক আছে। ডাব্লিউবিসি এর মধ্যে তোমরা জানো লিম্ফোসাইটের দুইটা টাইপ আছে, টি লিম্ফোসাইট এবং বি লিম্ফোসাইট। এই বি লিম্ফোসাইটে প্লাজমা সেল, বি লিম্ফোসাইট প্লাজমা সেল তৈরি করে এবং প্লাজমা সেল অ্যান্টিবডি তৈরি করে, এই অ্যান্টিবডি হচ্ছে গামা গ্লোবুলিন। সো এই এক গামা গ্লোবুলিন বাদে বাকি সবগুলা প্লাজমা প্রোটিন কিন্তু লিভার থেকে আসে। সো লিভার হচ্ছে আমাদের প্লাজমা প্রোটিনের মেইন সোর্স, ঠিক আছে, অ্যাডাল্টের ক্ষেত্রে, মানে জন্মের পরে আর কি লিভারই এটা তৈরি করবে। আর জন্মের আগে মেজেনকাইমাল সেল যেগুলো আছে সেগুলো হচ্ছিল, এই মেজেনকাইমাল সেলগুলো এগুলো তৈরি করবে আর কি প্লাজমা প্রোটিনগুলো। সো দেখো এটা 20% অফ দ্য কলয়েডাল অসমোটিক প্রেশার এক্সার্ট করছে, অ্যালবুমিন 80% করছিল, বাকি 20% করতেছে গ্লোবিউলিন। আর এটা এবং বাফার অ্যাকশনে এটা হেল্প করে। এবং আলফা 1 যেটা, আলফা 1 দেখো কাজ কি, এটা হচ্ছে ট্রান্সপোর্ট করে লিপিড, থাইরক্সিন হচ্ছে একটা হরমোন, এটাকে বলা হয় থাইরয়েড হরমোন, যেটা হচ্ছে T4, থাইরয়েড হরমোন T4 হচ্ছে থাইরক্সিন। সো এই কি করে, লিপিড ট্রান্সপোর্টেশনে হেল্প করে, থাইরক্সিন হরমোন ট্রান্সপোর্টেশনে হেল্প করে। তারপর আলফা 2 যেটা, মলিকুলার ওয়েট গুলো মনে না রাখলেও চলবে, বাট আলফা ফাংশন গুলো মনে রাখতে হবে। যেমন আলফা 2 গ্লোবুলিন যেটা, সেটা ফাংশনের দেখো ট্রান্সপোর্ট করে কপার আয়ন অ্যাজ সেলুলোপ্লাজমিন, তাহলে সেলুলোপ্লাজমিন হিসেবে কপার আয়নকে ট্রান্সপোর্ট করতে হেল্প করে, তাহলে কপার আয়নকে ট্রান্সপোর্ট করতে হেল্প করা হচ্ছিল সেলুলোপ্লাজমিন হিসেবে এই যে গ্লোবিউলিনটা।
তারপর বিটাটার কাজ কি দেখো, বিটার কাজ হচ্ছে এই ট্রান্সপোর্ট করা আয়রনকে অ্যাজ ট্রান্সফারেন, তাহলে আয়রন আর কপারের ট্রান্সপোর্টেশনে হেল্প করতেছে গ্লোবিউলিন, আয়রনকে ট্রান্সফারেন হিসেবে আর কপারকে সেলুলোপ্লাজমিন হিসেবে ট্রান্সপোর্ট করবে। ঠিক আছে, ব্লাডে ট্রান্সপোর্ট করা লাগে যে এগুলোকে, সেটাই হচ্ছে ট্রান্সপোর্ট প্রোটিন হিসেবে কাজ করে আর কি এই আলফা 2 আর বিটা। গ্লোবিউলিন পুরাটাই ট্রান্সপোর্ট প্রোটিন হিসেবে কাজ করে এক্সেপ্ট গামা। গামা গ্লোবিউলিনটা দেখো অ্যান্টিবডি হিসেবে কাজ করে, তাহলে গামাটা কিন্তু একটু এক্সেপশনাল, তাই না বলো? কারণ গামা গ্লোবিউলিন এক তো প্রথমে লিভার থেকে তৈরি হচ্ছে না, এই আসছে প্লাজমা সেল থেকে বা বি লিম্ফোসাইট থেকে, এবং এটা অ্যান্টিবডি হিসেবে কাজ করছে, এটা কিন্তু ট্রান্সপোর্টেশনেও হেল্প করছে না। ট্রান্সপোর্ট প্রোটিনের হিসেবে হেল্প করতেছে বাকিগুলো আলফা 1 আলফা 2 এবং বিটা, বাট গামাটা অ্যান্টিবডি হিসেবে কাজ করতেছে। এবার আমরা আসি প্রথমবিন আর ফিব্রিনোজেন। প্রথমবিন আর ফিব্রিনোজেনের কাজ অত বেশি না, এরা হচ্ছে ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে এবং এরা ক্লটিং ফ্যাক্টর। তোমরা জানো ক্লটিং ফ্যাক্টর 13টার মধ্যে কিন্তু প্রথমেই আছে, তাই না? ফিব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বিন, এগুলো কিন্তু প্রথমেই আছে, ক্যালসিয়াম। তাহলে এই ক্লটিং ফ্যাক্টর হিসেবে এরা কাজ করে, তার মানে কি এরা ব্লাড কোয়াগুলেশনে হেল্প করবে। ফিব্রিনোজেন, প্রথমবিন, এই দুইটাই। আমরা যখন সামনে তোমরা এই কার্ডেই তোমরা সামনে পড়বা যে কি তোমরা এই কার্ডেই সামনে পড়বা হচ্ছিল প্লাটলেট, তখন প্লাটলেট পড়ার সময় তোমরা আরো ডিটেলসে দেখবা যে ফিব্রিনোজেন, প্রথমবিন কিভাবে একটা কোয়াগুলেশন ক্যাসকেড বলে, কোয়াগুলেশন ক্যাসকেডের মাধ্যমে এরকম একটা ব্লাড কোয়াগুলেশনে হেল্প করে। ঠিক আছে, ফিব্রিনোজেন আর প্রথমবিন থেকে একটুকি খালি জানা রাখবে যে এরা হচ্ছে ক্লটিং ফ্যাক্টর এবং এরা ব্লাড কোয়াগুলেশনের জন্য দরকার। ঠিক আছে, এবার আমরা আসবো প্রপার্টিজ অফ প্লাজমা প্রোটিন। তাহলে প্রপার্টিজ অফ প্লাজমা প্রোটিন খুবই খুবই ইম্পর্টেন্ট এবং এটা তোমাদের লাগবে। প্রপার্টিজ অফ প্লাজমা প্রোটিন কি, এটা তোমাদের লাগবে। ওকে, তাহলে প্লাজমা প্রোটিনের প্রপার্টিজ গুলো দেখো, এই প্রপার্টিজ গুলো মুখস্থ করা লাগবে এবং এগুলো প্রতিটা বুঝে বুঝে মুখস্থ করা লাগবে যে প্লাজমা প্রোটিনের প্রপার্টিজ কি। তার আগে আমি একটা জিনিস বলি যে প্লাজমা প্রোটিন, এই যে প্লাজমা প্রোটিন যেগুলো আছে এগুলো কিন্তু সেপারেট করা যায় প্লাজমা থেকে। ঠিক আছে, কারণ এই যে প্লাজমা প্রোটিনের পরিমাণ জানার জন্য, যে প্লাজমা প্রোটিনের পরিমাণ জানার জন্য কিন্তু অনেক টেস্ট করা হয় যে কার বডিতে কি পরিমাণ প্লাজমা প্রোটিন আছে, সো এগুলো কিন্তু সেপারেট করা যায়। এই প্লাজমা প্রোটিন সেপারেশনের কিছু টেকনিক আছে, এগুলোকে কয়েকটা টেকনিক হচ্ছে প্রিসিপিটেশন বাই সল্ট, ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন, দেন সেডিমেন্টেশন বাই আলট্রাসেন্ট্রিফিউজ, আর একটা আছে ইলেকট্রোফোরেসিস। এগুলো হচ্ছে প্লাজমা প্রোটিনের সেপারেশনের টেকনিক্স। এখন এটা তোমার শুনতে একটু মনে হতে পারে যে আল্লাহ আপু এগুলো কি, আপু এগুলো কি, এগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে বলি। জাস্ট এগুলো আসলে এগুলোর ব্যাপারে তোমরা সবাই আসলে আগে থেকেই জানো, বাট জাস্ট বিকজ এগুলো ইংলিশে বলা আছে এই জন্য তোমাদের কাছে মনে হচ্ছে যে আসলে একটু মানে একটু ঝামেলা কর, কারণ নামগুলো একটু মনে হচ্ছে, কারণ আমার কাছেও আসলে এরকম মনে হয়েছিল। ঠিক আছে, আমি একটু একটা জিনিস চেক করে নেই তোমাদের এখানে যে আমার সাউন্ডটা কি ক্লিয়ার কিনা একটু বলো তো, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও তো। আর তোমরা হচ্ছিল বলো যে এই পর্যন্ত পড়ায় কোনো ঝামেলা হয়েছে নাকি, এই পর্যন্ত পড়া তোমাদের কাছে ক্লিয়ার নাকি আমাকে একটু জানাও। এই পর্যন্ত সব ক্লিয়ার নাকি আমাকে একটু জানাও, তারপর আমি এই প্লাজমা প্রোটিনের প্রপার্টিজ গুলোয় আসছি। প্লাজমা প্রোটিনের প্রপার্টিজ পড়লে মোটামুটি আজকের পড়া কিন্তু আমাদের শেষ, বাট এই প্রপার্টিজ গুলো একটু ভালো করে পড়তে হবে। ওকে, আচ্ছা হ্যাঁ ভাইয়া, আমি বাংলা ভার্সনে ছিলাম। ওকে, ক্লিয়ার সবার কাছে? ওকে, এবার আমরা দেখি প্রিসিপিটেশন বাই সল্ট। এখন প্রিসিপিটেট মানে কি বলতো? প্রিসিপিটেট মানে হচ্ছিল, আমরা বলি না যে অধক্ষেপ পড়া, এই অধক্ষেপ পড়াই কিন্তু প্রিসিপিটেট। ঠিক আছে, এতে প্রিসিপিটেশন মানে অধক্ষেপ পড়া। এখন বাই সল্ট বলতে কি বোঝাচ্ছে? এই প্লাজমা প্রোটিন গুলোর এটা কিন্তু একটা ফিচার। ঠিক আছে, প্লাজমা প্রোটিনের একটা ফিচার হচ্ছিল যে প্লাজমা প্রোটিন গুলোকে আমরা সল্টের কনসেন্ট্রেশন কি মানে সল্টের মাধ্যমে আমরা এদেরকে অধক্ষেপ ফেলাইতে পারি বা এদেরকে আলাদা করতে পারি। ঠিক আছে, এরা হচ্ছে মানে সাসেপ্টেবল টু ভ্যারিয়াস সল্ট কনসেন্ট্রেশন। এক একটা প্লাজমা প্রোটিন এক এক রকমের সল্ট কনসেন্ট্রেশনের যদি তুমি এগুলোকে দ্রবীভূত করার চেষ্টা করো তাহলে ওরা প্রিসিপিটেট করবে। ঠিক আছে, এখন ধরো প্লাজমা প্রোটিন নিছো তুমি, এখানে ধরো অ্যালবুমিন আছে খালি। অ্যালবুমিন কিন্তু তোমরা জানো একটা গ্রেট সোর্স অফ অ্যালবুমিন হচ্ছে এগ হোয়াইট। এগ হোয়াইটে অনেক অ্যালবুমিন থাকে।
সো ধরো তুমি যে এখানে তুমি ওরকম মানে আমি আর কি প্লাজমা প্রোটিন অ্যালবুমিনটা কোথায় মানে বডির বাইরে আরো কোথায় থাকে এটা আমি বললাম আর কি, যে এগ হোয়াইট অনেক ভালো অ্যালবুমিনের সোর্স আর কি। সো এখন এখানে তুমি দেখো যে প্রিসিপিটেশন বাই সল্ট, তাহলে অ্যামোনিয়াম সালফেট সল্ট, যেটা অ্যামোনিয়াম সালফেট NH4, অ্যামোনিয়াম সালফেট SO4 2 না, NH4 SO4, আমি কি ভুল লিখতেছি? ও নো, আমি কি ভুলে গেছি এটা ইয়াতে অ্যামোনিয়াম সালফেট, সালফেট হচ্ছিল SO4 2 মাইনাস আর NH4। আচ্ছা ঠিক আছে না, দেখো তো আমি মনে হয় কেমিস্ট্রি ভুলে গেছি, আল্লাহ। অ্যামোনিয়াম সালফেটটা ঠিক আছে না, দেখো তো অ্যামোনিয়াম সালফেটের সংকেতটা আই গেস ঠিক আছে, SO4 2 মাইনাস আর NH4 প্লাস। হ্যাঁ আচ্ছা, তাহলে অ্যামোনিয়াম সালফেটের সল্ট যেটা, এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয় আর কি প্লাজমা প্রোটিন আলাদা করার জন্য। তাহলে অ্যামোনিয়াম সালফেটের তুমি যদি ধরো অ্যামোনিয়াম সালফেটের ফুল স্যাচুরেশনের এরকম একটা সলিউশন নাও, সেটার মাধ্যমে তুমি অ্যালবুমিনকে প্রিসিপিটেট করতে পারবা। মানে ওই অ্যামোনিয়াম সালফেটের ফুল স্যাচুরেশনের সলিউশনে অ্যালবুমিন একদম প্রিসিপিটেট করে যাবে। তারপর ধরো তুমি যদি অ্যামোনিয়াম সালফেটের হাফ স্যাচুরেটেড সলিউশনের মধ্যে যদি তুমি নাও, তাহলে দেখবা গ্লোবিউলিনটা প্রিসিপিটেট করবে। ঠিক আছে, মানে এক একটা প্লাজমা প্রোটিন এক এক সল্ট কনসেন্ট্রেশনে প্রিসিপিটেট করে। ঠিক আছে, এইটাই হচ্ছিল, হ্যাঁ ওকে গ্লোবিউলিন, ঠিক। ওকে, তাহলে প্রিসিপিটেশন বাই সল্ট, এটাই হচ্ছে প্রিসিপিটেশন, যে একটা সল্টের মানে একটা সল্টের দ্রবণ ইউজ করে, বা একটা যে অ্যামোনিয়াম সালফেটও হতে পারে বা অন্য যে কোনো লবণও হতে পারে, বাট অ্যামোনিয়াম সালফেটটা বেশি ইউজ করা হয়, এরকম একটা লবণের দ্রবণ ইউজ করে তুমি যদি এরকম প্রিসিপিটেট ফেলাইতে পারো, ঠিক আছে, এরকম যদি প্রিসিপিটেট ফেলাতে পারো, সেটা হচ্ছে প্রিসিপিটেশন বাই সল্ট। মানে প্লাজমা প্রোটিনটা প্রিসিপিটেট হিসেবে নিচে জমা হবে, তখন তুমি প্লাজমা প্রোটিন আলাদা করতে পারবে। ফ্র্যাকশনাল প্রিসিপিটেশনটা কি? এটা হচ্ছিল যে মানে এটা এই প্রপার্টিটা বোঝায় প্লাজমা প্রোটিনে, যে এক একটা প্লাজমা প্রোটিন এক একটা ক্রাইটেরিয়ার ভিত্তিতে কিন্তু প্রিসিপিটেট করে। ঠিক আছে, মানে ফ্র্যাকশন হিসেবে ফ্র্যাকশনাল প্রিসিপিটেট বলা হচ্ছে, মানে এক একটা প্লাজমা প্রোটিন ধরো এদের পিএইচ এর ভিত্তিতে এদেরকে আলাদা করা যায়, এদের সলিবিলিটির ভিত্তিতে এদেরকে আলাদা করা যায়। ঠিক আছে, সলিবিলিটির ভিত্তিতে এই যে প্রিসিপিটেট করার মাধ্যমে আলাদা করা যায়। তারপর তুমি যদি এদের মানে যে সল্টের স্যাচুরেটেড সলিউশন বা হাফ স্যাচুরেটেড সলিউশন যদি দাও, তাহলে এক এক সময় এক একটা প্লাজমা প্রোটিন এরকম প্রিসিপিটেট হিসেবে দেখা যাবে, তাই না? এটাই হচ্ছে ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন। ওকে, মানে এই যে প্লাজমা প্রোটিনের এক একটা কি বলা যায় প্রপার্টিজ এর উপর ভিত্তি করে, মানে ওর হতে পারে পিএইচ, হতে পারে সলিবিলিটি, এগুলোর উপর ভিত্তি করে যে এভাবে এরা যে প্রিসিপিটেট করে, এক একটা প্লাজমা প্রোটিন এক এক কন্ডিশনে প্রিসিপিটেট করে। অ্যালবুমিন যে কন্ডিশনে প্রিসিপিটেট করবে, নট নেসেসারি যে গ্লোবিউলিন, ফিব্রিনোজেন, প্রথম বিনো সেই কন্ডিশনে প্রিসিপিটেট করবে। এটা হচ্ছে ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন। তারপর আইসো ইলেকট্রিক পিএইচ। আইসো ইলেকট্রিক পিএইচটা কি? আইসো মানে এক, তোমরা জানো আইসো মানে সেম বা একই জায়গার, তাই না? আইসোটোপ আমরা পড়েছিলাম, একই জায়গা। তো এখন আইসো ইলেকট্রিক পিএইচ বলতে বোঝায় যে প্লাজমা প্রোটিনের ওই পিএইচ, যে পিএইচ এর নেট ইলেকট্রিক চার্জ হবে জিরো, নেট ইলেকট্রিক চার্জ হবে জিরো। আর প্লাজমা প্রোটিনের আমরা তো জানি প্লাজমা প্রোটিনগুলো নেগেটিভলি চার্জ, তাই না? এখন এটা হচ্ছিল এমন একটা পিএইচ, যেই পিএইচ এ প্লাজমা প্রোটিনগুলোর নেট চার্জ হবে জিরো। যেমন অ্যালবুমিনের সম্ভবত 4.7 আইসো ইলেকট্রিক পিএইচ, মানে 4.7 পিএইচ এ অ্যালবুমিনের নেট ইলেকট্রিক চার্জ থাকে জিরো। আর আইসো ইলেকট্রিক পিএইচ এর মানে একটা বৈশিষ্ট্য হচ্ছিল যে যখন এই নেট চার্জটা জিরো থাকবে, তখন এই সবচেয়ে লিস্ট সলিউবল হবে। তার মানে এই সময় ও প্রিসিপিটেট করে যাবে। ঠিক আছে, লিস্ট সলিউবল মানে ও তখন সলিবিলিটি সবচেয়ে কম থাকবে, এবং এটা হচ্ছে তখন প্রিসিপিটেট হিসেবে দেখা যাবে। এটা হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ, মানে আইসোইলেকট্রিক পিএইচ হচ্ছে দ্য পিএইচ অ্যাট হুইচ দ্য নেট ইলেকট্রিক চার্জ ইজ জিরো। আর এই সময় হচ্ছে প্লাজমা প্রোটিন বা ওই সাবস্টেন্সটা আর কি লিস্ট সলিউবল হবে, তার মানে তাকে প্রিসিপিটেট হিসেবে পাওয়া যাবে। এই তিনটা কথা মনে রাখতে হবে আইসোইলেকট্রিক পিএইচ এর জন্য, যে যেই পিএইচ এ নেট ইলেকট্রিক চার্জ জিরো এবং ওই পিএইচ এ মানে সাবস্টেন্সটা সবচেয়ে লিস্ট সলিউবল হবে, লিস্ট সলিউবল যেহেতু হবে তার মানে তাকে প্রিসিপিটেট হিসেবে পাওয়া যাবে। তারপর হচ্ছে সেডিমেন্টেশন বাই আলট্রা সেন্ট্রিফিউজ। এটা তো তোমাদেরকে আমি আগেই বলেছি যে এই যে সেন্ট্রিফিউজ করার মাধ্যমে এদেরকে সেডিমেন্ট করা যাবে। এখন এক এক মানে এক একটা কিন্তু এক এক প্লাজমা প্রোটিন কিন্তু এক এক মানে
ভেলোসিটিতে সেন্ট্রিফিউজ করলে সেডিমেন্ট দেখা দেবে। সবগুলো যে একই ভেলোসিটিতে সেন্ট্রিফিউজ করলেই যে এই সেডিমেন্ট হিসেবে পাওয়া যাবে এমনটা কিন্তু না, ঠিক আছে। অ্যালবুমিনটা এক ভেলোসিটিতে, গ্লোবিউলিন এক ভেলোসিটিতে, ফিব্রিনোজেন প্রথমিন আরেক ভেলোসিটিতে, এরকম করে আর কি ওরা সেন্ট্রিফিউজ করা যাবে, সেডিমেন্টেশন বাই আলট্রা সেন্ট্রিফিউজ। তারপর হচ্ছিল বাফার অ্যাকশন। প্লাজমা প্রোটিন হচ্ছিল এই যে অ্যাসিড বেস ব্যালেন্সে হেল্প করে, তার মানে এদের হচ্ছে বাফার অ্যাকশন আছে, ঠিক আছে। বাফার হিসেবে এরা কাজ করে, কিন্তু এই বাফার অ্যাকশনটা খুবই সামান্য এদের, ঠিক আছে, এদের বাফার অ্যাকশনটা খুবই সামান্য। তারপর হচ্ছে মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট প্লাজমা প্রোটিনের একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, কারণ এই মলিকুলার ওয়েটটা আর কি মানে প্লাজমা প্রোটিনের মলিকুলার ওয়েট বেশি হওয়ার কারণেই কিন্তু এই প্লাজমা প্রোটিনগুলা মানে দেখা যায় যে ডিফিউশনের মাধ্যমে বের হয়ে যেতে পারে না, ঠিক আছে। এই প্লাজমা প্রোটিন গুলা কিন্তু এরকম ডিফিউশনের মাধ্যমে বের হয়ে যেতে পারে না, এদের ট্রান্সপোর্ট প্রসেস গুলো আলাদা। তারপর অসমোটিক প্রেসার। অসমোটিক প্রেসার আমি কিন্তু একটু আগে তোমাদের বললাম কলয়েডাল অসমোটিক প্রেসারের কথা, যে প্রোটিন গুলো এরকম কলয়েড হওয়ার কারণে এরা একটা অসমোটিক প্রেসার জেনারেট করে ব্লাড ভেসেলস এর মধ্যে। এই অসমোটিক প্রেসারের কারণে কি হয়, এটা একটা ইনওয়ার্ড ফোর্স, এটাকে হচ্ছিল তোমাদের স্টার্লিং ফোর্স বলা হয়, বুঝছো। তো তোমরা কার্ডিওভাস্কুলার ফিজিওলজি যেটা তোমাদের সেকেন্ড কার্ড যেটা, সেখানে যে তোমরা আরো ভালো করে বলবা যে স্টার্লিং ফোর্স আছে। এই স্টার্লিং ফোর্সের একটা হচ্ছে এই কলয়েডাল অসমোটিক প্রেসার আর কি। তো এই কলয়েডাল অসমোটিক প্রেসারের কারণে কিন্তু এটা একটা যেহেতু ইনওয়ার্ড ফোর্স, ব্লাড ভেসেলস এর মধ্যে ফ্লুইড ধরে রাখতে হেল্প করে, বা এটা বাইরে বের হয়ে যেতে দেয় না আর কি। তারপর হচ্ছে ভিসকোসিটি। ভিসকোসিটি কি, যে প্লাজমা প্রোটিনের কারণেই কিন্তু ব্লাডের এই যে ফ্লুইডটাকে ধরে রাখতে হেল্প করতেছে, ব্লাড ভলিউমটাকে মেনটেন করতে হেল্প করতেছে। সো আলটিমেটলি ব্লাডের ভিসকোসিটি যেটা, সেটাকেও কিন্তু মেনটেন করতে হেল্প করতেছে। এন্ড ফ্লুইড যদি বেশি বের হয়ে যেত, তাহলে ফ্লুইড পোর্শনটা বের হয়ে গেলে তখন দেখা যেত যে রিলেটিভলি দেখে মনে হতো যে ফর্মড এলিমেন্ট গুলো বেড়ে গেছে, ব্লাডের মধ্যে ফর্মড এলিমেন্ট গুলো বেড়ে গেছে। যদি ফ্লুইড পোর্শন অনেক বেশি পরিমাণে বের হয়ে যেত, তাহলে মনে হতো যে ফর্মড এলিমেন্ট গুলো বেড়ে গেছে ব্লাডের মধ্যে। তখন দেখা যেত যে ভিসকোসিটি ব্লাডের অনেক বেশি বেড়ে গেছে, কারণ তখন ওই যে খালি ফর্মড এলিমেন্ট গুলো আছে, তখন মনে হবে যে অনেক বেশি ভিসকাস হয়ে গেছে ব্লাড। বাট ফ্লুইড পোর্শন আবার যদি অনেক মানে ফ্লুইড যদি আবার অনেক বেশি বেড়ে যায় ব্লাড ভেসেলস এর মধ্যে, তাহলে দেখা যাবে যে ভিসকোসিটি আবার অনেক কমে গেছে। তো এটা মেইনটেইন করতেছে কিন্তু এই প্লাজমা প্রোটিন গুলো, তাই না। এই ভিসকোসিটিটা প্লাজমা প্রোটিন গুলো মেইনটেইন করতেছে। এই অ্যালবুমিন, গ্লোবিউলিন এরাই মেইনলি কিন্তু এই ভিসকোসিটিটা মেইনটেইন করে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি প্রপার্টিজ অফ প্লাজমা প্রোটিন। কি কি আছে, প্রিসিপিটেশন বাই সল্ট, ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন, তারপরে সেডিমেন্টেশন বাই আলট্রাসেন্ট্রিফিউজ, বাফার অ্যাকশন, মলিকুলার ওয়েট, অসমোটিক প্রেসার, ভিসকোসিটি। আর আরেকটা জিনিস যেটা তোমাদের জানতে হবে, সেপারেশন অফ প্লাজমা প্রোটিন। সেপারেশন অফ প্লাজমা প্রোটিনের মধ্যে কিন্তু এইটা এইভাবে করা যায়, এইভাবে করা যায়, এইভাবে করা যায়, সরি এইভাবে না, আইসোলেটেড পিএইচ এর একটা প্রপার্টি। সেডিমেন্টেশন এইভাবে করা যায়। আরেকটা আছে হচ্ছে ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিসটা কি তোমাদেরকে যদি একটু ছোট্ট করে বলি, হোয়াট ইজ ইলেকট্রোফোরেসিস। ইলেকট্রোফোরেসিস হচ্ছিল যে একটা সাবস্টেন্স বা একটা চার্জ, ওই চার্জটাকে তুমি যদি একটা ইলেকট্রিক্যাল, ওই চার্জের আশপাশে তুমি যদি একটা ইলেকট্রিক্যাল ফিল্ড ক্রিয়েট করো, তাহলে ওই চার্জটা মানে ওর অ্যাফিনিটি অনুযায়ী যেই দিকে যাবে আর কি, এভাবে আলাদা হয়ে যাবে। সাপোজ মনে করো যে তোমার এই প্লাজমা প্রোটিন নেগেটিভলি চার্জ, ঠিক আছে। এখন তুমি প্লাজমা প্রোটিনের এরকম একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করলা, এখন প্লাজমা প্রোটিন যেহেতু নেগেটিভলি চার্জ, তাহলে ও কি যাবে, ও হচ্ছে ক্যাথোডের দিকে যাবে, এবার পজিটিভলি চার্জ যে পোর্শনটা সেইখানে যাবে, তাই না। কারণ কি নেগেটিভ পজিটিভকে অ্যাট্রাক্ট করবে, এই জন্য প্লাজমা প্রোটিন ওই দিকে যাবে। তো এখন এক একটা প্লাজমা প্রোটিনের চার্জটা এক এক রকম, নেগেটিভ চার্জে, বাট এটা তো একটু মানে নেগেটিভ চার্জেরও তো আবার মানে ধরন আছে, তাই না, বা তারতম্য আছে নেগেটিভ চার্জের মধ্যে। সো অ্যালবুমিন যেটা, সেটা হচ্ছিল সবচেয়ে বেশি নেগেটিভলি চার্জ, যার কারণে ইলেকট্রোফোরেসিস যদি করা হয়, তখন অ্যালবুমিনটা সবার আগে হচ্ছে আলাদা হয়ে যায়। অ্যালবুমিনটা সবার আগে পজিটিভ চার্জের দিকে চলে যায় এবং আলাদা হয়ে যায়। তারপরে গ্লোবিউলিন, তারপরে ফিব্রিনোজেন সবার লাস্টে, তারপর প্রথমিন, তারপর ফিব্রিনোজেন, এভাবে আলাদা হয় আর কি। মানে এদের নেগেটিভ চার্জের উপর ডিপেন্ড করে এরকম যদি আমি একটা ইলেকট্রিক্যাল ফিল্ড তৈরি করে দিই ওর চারপাশে, তাহলে এই প্রোটিন গুলা এভাবে আলাদা হয়ে যাবে। সবার আগে অ্যালবুমিন আলাদা হবে, তারপর গ্লোবিউলিন, তারপর প্রথমিন, তারপর ফিব্রিনোজেন। ওদের নেগেটিভ চার্জের উপর ডিপেন্ড করতেছে এবং এদের সাইজের উপরে কিন্তু ডিপেন্ড করছে, নেট চার্জ এবং সাইজের উপর ডিপেন্ড করতেছে। সো তখন এই ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে এইভাবেই হচ্ছিল আলাদা করা হয়, বুঝছো, মানে চার্জের বেসিসে আর কি আলাদা করা হচ্ছে প্লাজমা প্রোটিনকে। তাহলে এটাও কিন্তু প্লাজমা প্রোটিন সেপারেশনের একটা টেকনিক। তাহলে প্লাজমা প্রোটিন সেপারেশনের টেকনিক চারটা: প্রিসিপিটেশন বাই সল্ট, ফ্র্যাকশনাল প্রিসিপিটেশন, আর সেডিমেন্টেশন বা আলট্রাসেন্ট্রিফিউজ, আর ইলেকট্রোফোরেসিস। এই চারটা হচ্ছে সেপারেশন অফ প্লাজমা প্রোটিন। আর প্রপার্টিজ অফ প্লাজমা প্রোটিনের মধ্যে জাস্ট ইলেকট্রোফোরেসিসটা এখানে দেওয়া নেই, বাকি সবগুলো দেওয়া আছে, মানে বাকি তিনটা দেওয়া আছে এবং সাথে আরো কয়েকটা আছে, ঠিক আছে।
এই হচ্ছিল আমাদের প্রপার্টিজ অফ প্লাজমা প্রোটিন, ঠিক আছে। তাহলে এই কি আমাদের, এটা হচ্ছিল আমাদের প্রপার্টিজ অফ প্লাজমা প্রোটিন। আমার এই মনিটরে একটু সমস্যা হচ্ছে, আমি এখান থেকে একটু দেখি যে এখানে সব ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। ওকে, তাহলে ক্লিয়ার সবার কাছে? সবার কাছে কি ক্লিয়ার কিনা আমাকে জানাও। ইলেকট্রোফোরেসিস আচ্ছা, ফ্র্যাকশনাল প্রেসিপিটেশনটা আবার একটু বলা যাবে? আচ্ছা, ফ্র্যাকশনাল প্রেসিপিটেশনটা কিছুই না, এটা হচ্ছিল যে মানে এই ফ্র্যাকশনাল প্রেসিপিটেশনটা হচ্ছিল যে ডিফারেন্ট প্লাজমা প্রোটিনকে তার সলিবিলিটির উপর ডিপেন্ড করে, মানে তার ভ্যারিং সলিবিলিটির উপর ডিপেন্ড করে আলাদা করা, ঠিক আছে। মানে এটা আমি বিভিন্নভাবে আলাদা করতে পারি, তার মানে তার ভ্যারিং সলিবিলিটির উপর ভিত্তি করে আমি এটা আলাদা করতে পারি, কারণ এক একটা প্লাজমা প্রোটিন কিন্তু এক একটা জিনিসে সলিবল, সব কিন্তু মানে মানে এক একটা কন্ডিশনে ওরা সলিবল, ঠিক আছে। এক একটা কন্ডিশনে ওরা সলিবল, ওরা কিন্তু সবাই মানে দেখা যায় অ্যালবুমিন হচ্ছে, আমি যেমন বললাম প্রথমে প্রিসিপিটেশন বাই সল্টে যে বললাম, অ্যামোনিয়াম সালফেটের ফুল স্যাচুরেটেড সলিউশন থাকলে অ্যালবুমিন প্রিসিপিটেটেড হবে, বাট গ্লোবুলিনের ক্ষেত্রে কিন্তু ফুল স্যাচুরেটেড লাগবে না, হাফ স্যাচুরেটেড হলেই প্রিসিপিটেড হয়ে যাবে, ঠিক আছে। তার মানে হচ্ছিল যে এখানে যেটা হবে সেটা হচ্ছিল যে, আর কি কোনো কোশ্চেন আসছে? আচ্ছা, মানে হচ্ছিল যে ডিফারেন্ট প্লাজমা প্রোটিনকে মানে তাদের সলিবিলিটির উপর ডিপেন্ড করে ভ্যারিং কন্ডিশনে তাদেরকে আলাদা করা, ঠিক আছে। যেমন আইসোইলেকট্রিক পিএইচ হতে পারে, সলিবিলিটি হতে পারে, সল্ট কনসেন্ট্রেশন হতে পারে, এরকম। মানে জাস্ট নর্মালি এটা তোমাকে এত ডিটেলসে জিজ্ঞেস করবে না, জাস্ট মেইনলি বলবা যে ফ্র্যাকশনাল প্রেসিপিটেশন হচ্ছিল একটা টেকনিক ডিফারেন্ট প্লাজমা প্রোটিনকে সেপারেট করার বেসড অন দেয়ার সলিবিলিটি ইন ভ্যারিং কন্ডিশন, ঠিক আছে। মানে ধরো আইসোইলেকট্রিক পিএইচ, সল্ট কনসেন্ট্রেশন, এরকম ভ্যারিং কন্ডিশনে ওদেরকে আলাদা করার যে টেকনিক সেটাই হচ্ছিল মানে ফ্র্যাকশনাল প্রেসিপিটেশন। ওকে ওকে, আইসোইলেকট্রিক পিএইচ বলছি, আইসোইলেকট্রিক পিএইচ এ কারো সমস্যা আছে নাকি বলো। তারপর সেডিমেন্টেশন বা আল্ট্রাসেন্ট্রিফিউজ, ইলেকট্রোফোরেসিস, তারপর অসমোটিক প্রেসার। এখানে একটা জিনিস তোমাদেরকে বলি যে একটু আগে আমি যে বললাম যে কলয়েডাল অসমোটিক প্রেসার, এখন ধরো যে নর্মালি তো আমি বললাম যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার আর কলয়েডাল অসমোটিক প্রেসার দুইটা ব্যালেন্স করে ইচ আদারকে, যার কারণে কোনো ফ্লুইড বাইরে ওরকম এক্সেস ফ্লুইড বের হচ্ছে না বা ভিতরে এক্সেস ফ্লুইড ঢুকছে না ব্লাড ভেসেলের। এখন ধরো কোনো কারণে হাইপোপ্রোটিনেমিয়া হলো। হাইপোপ্রোটিনেমিয়া মানে কি, যে প্লাজমা প্রোটিনের পরিমাণ কমে গেছে বডিতে। এন্ড হাইপোপ্রোটিনেমিয়া যদি হয় বডিতে, তাহলে যেটা হবে, এই যে প্লাজমা প্রোটিনের পরিমাণ কমে গেল, এখন কি হবে তাহলে, প্লাজমা প্রোটিন যে কলয়েডাল অসমোটিক প্রেসার জেনারেট করছিল, সেই কলয়েডাল অসমোটিক প্রেসারটা কিন্তু কমে যাবে, তাই না? কারণ প্রোটিনের পরিমাণ কমে গেছে, তাহলে কলয়েডাল অসমোটিক প্রেসারটাও কমে যাবে। এন্ড এই কলয়েডাল অসমোটিক প্রেসারটা কমে যাওয়ার কারণে তখন দেখা যাবে যে এই যে ইনওয়ার্ড যে ফোর্সটা ছিল, তখন হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা বেড়ে যাবে, কারণ কলয়েডাল অসমোটিক প্রেসার কমে গেছে, তাহলে হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা এখন বেড়ে গেল, মানে আপার হ্যান্ড নিবে, তখন হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা তখন কন্ট্রোল নিয়ে নিবে আর কি। তখন হাইড্রোস্ট্যাটিকটা যেহেতু আউটওয়ার্ড ফোর্স, তখন কি ফ্লুইড বেশি বেশি বাইরে চলে যাবে ব্লাড ভেসেলে, ব্লাড ভেসেল থেকে ফ্লুইডের লিকেজ হবে এরকম, বেশি হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য বা কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যাওয়ার কারণে। এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের জন্য বা কলয়েডাল অসমোটিক প্রেসার কমে যাওয়ার কারণে ফ্লুইডের লিকেজ হবে ব্লাড ভেসেলের বাইরে, তখন এই ইন্টারস্টিশিয়াল স্পেসে ফ্লুইড কিন্তু বেড়ে যাবে। এই যে ইন্টারস্টিশিয়াল স্পেসে যে ফ্লুইড জমা হয়ে গেল, তখন কি হবে, ইডেমা দেখা দিবে, বডির বিভিন্ন জায়গায় দেখা যাবে যে ফুলে যাবে। সবচেয়ে বেশি এই যে অ্যাঙ্কেল ফুলে যায়, অনেকে দেখবা যে এরকম অ্যাঙ্কেলে এরকম ইয়া করে, ঠিক আছে। হ্যাঁ, প্রেসিপিটেশন বাই সল্ট বা আদার টেকনিক গুলো কি ফ্র্যাকশনাল প্রেসিপিটেশন আন্ডারে পড়ে? হ্যাঁ, ওর আন্ডারেই পড়ে। সল্টটা জাস্ট একটা, মানে সল্ট দিয়ে প্রেসিপিটেট করা, ফ্র্যাকশনাল প্রেসিপিটেশনের মাধ্যমে আমি বাকি আরো কি টেকনিক আছে প্রেসিপিটেট করার, এটা আমাদের পড়তে পারে, ঠিক আছে। আপু, ইলেকট্রোফোরেটিক মোবিলিটি মানে হচ্ছে এই যে ইলেকট্রোফোরেসিস করার সময় কোন প্রোটিনটা আসলে কি পরিমাণ মোবাইল বা কি পরিমাণ চলমান চার্জের দিকে। যেমন অ্যালবুমিন খুব ফাস্ট চলে যাবে, কারণ অ্যালবুমিন অনেক বেশি নেগেটিভলি চার্জ, সো ও খুব ফাস্ট পজিটিভ চার্জের দিকে চলে যাবে। গ্লোবুলিন অত বেশি না ওর মতো, তাই গ্লোবুলিন ওর পরে পরে যাবে। তারপর প্রথম মিন আরো কম নেগেটিভলি চার্জ, তাহলে প্রথম মিন আরো পরে পরে যাবে। দেন ফিব্রিনোজেন সবচেয়ে কম নেগেটিভলি চার্জ, সো ও আরো পরে পরে যাবে। এটা হচ্ছে ইলেকট্রোফোরেটিক মোবিলিটি, মানে ইলেকট্রোফোরেসিসের সময় কোন বেশি প্লাজমা প্রোটিনটা কত বেশি মোবাইল বা কত বেশি চলমান আর কি, এটা ডিপেন্ড করে তাদের চার্জের উপরে, তাদের চার্জটা কতটুকু এটার উপরে ডিপেন্ড করে, ঠিক আছে। ইলেকট্রোফোরেটিক মোবিলিটি, এটাই ইলেকট্রোফোরেটিক মোবিলিটি।
আমার ফোনে একটা আসলো, দেখলাম যে প্রি অ্যালবুমিন, কেউ মনে হয় প্রি অ্যালবুমিন জিজ্ঞেস করেছিল, তাই না? প্রি অ্যালবুমিনটা কি? দেখো, প্রি মানে হচ্ছে আগে, আর অ্যালবুমিন মানে তো বুঝছোই প্লাজমা প্রোটিন। প্রি অ্যালবুমিন একটা প্লাজমা প্রোটিন, এটা অত মানে কোনো মেজর প্লাজমা প্রোটিন না, বাট আছে, এই প্লাজমা প্রোটিনটা প্লাজমার মধ্যে আছে, প্রি অ্যালবুমিন বলা হয় একে। তো এটার কাজও ওই অ্যালবুমিনের মতোই সেম, হলো এরকম হরমোনের ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে ছোটখাটো, তারপর থাইরক্সিনের ক্যারিয়ার হিসেবে কাজ করতে পারে এরকম। বাট এটাকে প্রি অ্যালবুমিন বলা হয় কারণ এই যে ইলেকট্রোফোরেটিক মোবিলিটি প্রি অ্যালবুমিনের থেকেও বেশি, বুঝছো? মানে ইলেকট্রোফোরেসিস যখন করা হয় তখন প্রি অ্যালবুমিন যেটা, সেটা দেখা যাবে যে সরি প্রি অ্যালবুমিনটা অ্যালবুমিনের আগে আগে দৌড় মারতেছে পজিটিভ চার্জের দিকে, বুঝছো? এটাই হচ্ছে প্রি অ্যালবুমিন। প্রি মানে আগে, মানে ও অ্যালবুমিনের আগে আগে চলে যায় ইলেকট্রোফোরেসিস জেলের মধ্যে, বা ইলেকট্রোফোরেসিস যখন করা হয় তখন, এই জন্য এটাকে বলা হচ্ছিল প্রি অ্যালবুমিন। এটা কিছুই না, এটাও একটা প্লাজমা প্রোটিনই, ঠিক আছে? অ্যালবুমিনের মতোই সেম, জাস্ট ও ইলেকট্রোফোরেসিস যখন করা হয় তখন অ্যালবুমিনের আগে আগে যায় ও, এই জন্য এটাকে প্রি অ্যালবুমিন বলা হয়। ওকে, ক্লিয়ার তাহলে সবার কাছে? আজকে পড়া এতটুকুই, আর আজকে তেমন কোনো পড়া নেই। সবার কাছে ক্লিয়ার কিনা আমাকে জানাও, যদি ক্লিয়ার থাকে তাহলে আজকের মতো এখানেই শেষ করি। আর তোমাদের জিপি কিন্তু শেষ, জেনারেল ফিজিওলজি তোমাদের শেষ। তোমাদের জেনারেল ফিজিওলজির সামনে এক্সাম আছে, আবারও মনে করায় দেই, রবিবার, মঙ্গলবার এবং শুক্রবারে গোটা জেনারেল ফিজিওলজির উপর একটা এক্সাম হবে। সবাই ভালো করে প্রিপারেশন নাও, এবং কারো যদি কোনো ধরনের প্রবলেম থাকে অবশ্যই গ্রুপে জানাবা। আমি গ্রুপে পোস্ট দেখলে আমি ইনশাল্লাহ ওটা চেক করে তোমাদের অ্যান্সার বলে দেওয়ার চেষ্টা করব। এবং তোমরা সবাই ভালো করে প্রিপারেশন নাও, টপ 3 এর জন্য প্রাইজ থাকবে, এবং তোমাদের যে মক ভাইবা হবে একটা ফিজিওলজি, কারণ অবশ্যই এত মানুষের ফিজিওলজি, মানে এত মানুষের তো ভাইবা নেওয়া পসিবল হবে না, তো যারা অনেক ভালো করবে এক্সাম গুলোতে তাদের ভাইবা নেওয়া হবে, ঠিক আছে? মক ভাইবা নেওয়া হবে। তো সবাই ভালো করে প্রিপারেশন নাও। আর আমি হচ্ছিল ছুটিতে যাচ্ছি আর কি, মানে আমার ছুটি বলতে আমার পরীক্ষা আছে সামনে মেডিকেলে, সো এই জন্য আমি আর কি আপাতত ক্লাস নিতে আসবো না। এরপরে ফাহাদ ভাইয়া ক্লাস নিবে, তারপরে আয়মান বা বিরু ভাইয়া, তোমাদের যে কেউ একজন ক্লাস নিবে। আমি আবার ইনশাল্লাহ তোমাদের সাথে পরে দেখা হবে ফিজিওলজির আরো অন্য ক্লাস নিয়ে ইনশাল্লাহ। তখন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর হচ্ছে, ও আচ্ছা আচ্ছা, 1 মিনিট, সবাই কেউ যেও না। ফিড ফরওয়ার্ড কন্ট্রোল, আচ্ছা ফিড ফরওয়ার্ড কন্ট্রোলটা এটা কিছুই না, বুঝছো? ফিড ফরওয়ার্ড কন্ট্রোলটা কি, একটু সবাই ফেরত আসো, আমি ফিড ফরওয়ার্ড কন্ট্রোলটা একটু বুঝাই দিই, তারপর আজকের মতো বিদায় দেই। আচ্ছা, ফিড ফরওয়ার্ড কন্ট্রোলটা হচ্ছিল যে কিছুই না, ধরো যে আমাদের যে এই যে ধরো একটা জিনিস আমরা যে করি, এটার এই মানে এখানে তো অনেক নিউরন কাজ করে, তাই না? একটা স্টিমুলাস, ওখানে আমি মনে করো, আমি ধরো হাঁটতেছি, হাঁটার সময় আমি যে যাচ্ছি, যেতে যেতে ধরো যে কোনো একটা জায়গায় আমি বাড়ি খাইলাম, সেই সেন্সেশনটা আমার কত দূর ঘুরে আমার ব্রেন পর্যন্ত আসবে, ব্রেন তখন বুঝবে যে আমি ব্যথা পাইছি, তখন আমি ওটা ধরে বসে যাব যে ব্যথা পাইছি এরকম। মানে একটা হিউজ প্রসেস, তাই না? অনেক দূর রাস্তা ট্রাভেল করা লাগে এই ইম্পালসকে। তো ব্রেন কিছু মানে বাই ডিফল্ট, আমরা বলি না বাই ডিফল্ট কোনো কিছু একটা থেকে যায় আমাদের এরকম, মানে অনেকে বলে না যে বাই ডিফল্ট সে ট্যালেন্টেড বা ইনবর্ন সে ট্যালেন্টেড, এরকম মানে ওর মধ্যে জন্ম থেকে এটা আছে। তো ব্রেন এরকম কিছু বাই ডিফল্ট কাজ করার চেষ্টা করে, যে মানে আগে থেকেই যাতে সতর্ক করে দেয় আর কি, ঠিক আছে? ধরো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, আমার সামনে একটা গর্ত দেখতে পাইছি আমি, ওকে, এখন এই গর্তটা পার হওয়ার জন্য আমাকে একটা লাফ দেওয়া লাগবে। এখন এই লাফটা যে আমি দিব, এখন এটা আমি মানে গর্তর সামনে এসে আমি লাফ দেওয়ার কথা চিন্তা করতেছি, এটা অনেক দূর ইম্পালস আমার ব্রেন থেকে নিচ পর্যন্ত যাওয়া লাগবে, যে হ্যাঁ এখন আমি লাফ দিব, এই লাফ দিব, ক্যালকুলেট করা লাগবে যে হ্যাঁ এত দূর লাফ দিব। এটা কিন্তু অনেক টাইম সাপেক্ষ হয়ে যাবে। তখন ব্রেন কি করবে? ব্রেন মানে গর্ত দেখার সাথে সাথে একটা কমান্ড দিবে যে হ্যাঁ এখন লাফ দেওয়া লাগবে। অত ইম্পালস জেনারেট করে এত কিছু করে না করে, মানে এত দূর পর্যন্ত সিগন্যাল যে যাবে এত কিছু না করে, ব্রেন জাস্ট বলবে যে হ্যাঁ এখন লাফ দেওয়া লাগবে। তাহলে গর্ত দেখার সাথে সাথে দেখা গেল যে আমি লাফ দিলাম। এই যে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল, ব্রেন যে নিজে কন্ট্রোল করলো এখানে, এখানে মানে এটা পুরোপুরি ইনভলেন্টারি, এটা মানে মানে ইনবোর্ন বললাম না, বাই ডিফল্ট ব্রেন এই কাজটা করতেছে। এটার জন্য কিন্তু তুমি ওই নর্মাল যে আমরা বলতেছি যে এই যে মানে এত কিছু যে হয় আমাদের ভিতরে, একটা মানে একটা ইম্পালস জেনারেশনের ক্ষেত্রে বা একটা কাজ করতে গেলে যে আমাদের এত কিছু হয় ভিতরে, ওটা না হয় ব্রেন জাস্ট একটা কমান্ড দিবে যে হ্যাঁ এখন লাভ দাও, এখন তোমাকে লাভ দিতে হবে, জাস্ট নর্মালি জাস্ট ওখানে লাভ দিতে হবে। এটাই হচ্ছে ফিড ফরওয়ার্ড কন্ট্রোল, যে ব্রেন যে নিজে থেকে এই কাজটা করে দিচ্ছে,
ঠিক আছে, কোনো ধরনের মানে অত বেশি প্রলং কোনো কিছু না করে ব্রেন জাস্ট নিজে থেকে এরকম করে আগে থেকে তোমাকে দিয়ে দিচ্ছে কমান্ড যে হ্যাঁ এখন এই কাজটা করতে হবে, এরকম মানে বাই ডিফল্ট ব্রেন এটা করে দিচ্ছে। এখন আরেকটা জিনিস আছে অ্যাডাপটিভ কন্ট্রোল। ধরো ফিড ফরওয়ার্ড কন্ট্রোলটা কোনো কারণে হলো না, তোমার ঠিক হলো না। ধরো এই গর্তটা যে তুমি লাফ দিলা, গর্ততে লাফ দিতে যে দেখা গেল যে তুমি পড়ে গেলা গর্তের মধ্যে, মানে তোমার ওই ক্যালকুলেশনটা ঠিক হয় না, যেহেতু ব্রেন এটা একদম স্পন্টেনিয়াসলি সাথে সাথে করে দিচ্ছে, ঠিক আছে, তার কারণে তোমার দেখা গেল ক্যালকুলেশনটা ঠিক হয় নাই, বা তুমি পা অতদূর পর্যন্ত বাড়ানো না লাফ দেওয়ার জন্য, যার কারণে তুমি গর্তে পড়ে গেলা। তখন তোমার ব্রেন সিগন্যাল পাবে যে ঠিক আছে আমার তাহলে মাসেল কন্ট্রাকশন বা যে কোনো কিছু অত বেশি পরিমাণে আমি করি নাই, যার কারণে আমি পড়ে গেছি বা মানুষটা পড়ে গেছে আর কি। তো এই কারণে ব্রেন তখন কি করবে, এই ভুল থেকে ব্রেন শিক্ষা নেবে, তারপরের বার ও এটা মেমোরাইজ করে রাখবে। তারপরের বার যখন ওরকম একটা গর্তের সামনে দিয়ে যেতে হবে তখন ব্রেন মনে রাখবে যে হ্যাঁ এখানে তো একবার আমি পড়ে গিয়েছিলাম, তার মানে এবার আমাকে ভালো করে ক্যালকুলেট করে সামনে যাওয়া লাগবে। তখন ব্রেন কি করলো, অ্যাডাপ্ট করে নিল, এই সিচুয়েশনটাই ব্রেন অ্যাডাপ্ট করে নিল, যার কারণে এবার অ্যাকুরেট পরিমাণ লেন্থে লাভ দিবে আর কি। ব্রেন তখন অ্যাকুরেট পরিমাণ একটা কমান্ড দিবে যে হ্যাঁ এই পরিমাণ তোমার লাভ দেওয়া লাগবে এবার। এটা হচ্ছে অ্যাডাপটিভ কন্ট্রোল, ঠিক আছে। ব্রেন ওই সিচুয়েশনে অ্যাডাপ্ট করে ফেললো, যার কারণে এটা হচ্ছে অ্যাডাপটিভ কন্ট্রোল, ঠিক আছে। আর ফিড ফরওয়ার্ডটা হচ্ছে যে বাই ডিফল্ট ব্রেন হচ্ছে আগে থেকে কিছু কমান্ড তোমাকে দিয়ে রাখবে এটা করার জন্য, যে হ্যাঁ এই সময় তোমাকে এটা করা লাগবে। এটাই হচ্ছে ফিড ফরওয়ার্ড, আগে ভাগে কাজটা করা, এটাই হচ্ছে ফিড ফরওয়ার্ড। ফরওয়ার্ড মানে আগে, তাহলে ফিড ফরওয়ার্ড আগে আগে ওই কাজটা করা, ওকে। আর অ্যাডাপটিভ কন্ট্রোল হচ্ছিল যে তোমার যদি কোনো কাজ করতে চাও ওই ভুলটা যে হবে ওই ভুলটা থেকে শিক্ষা নিয়ে ওই সিচুয়েশন অ্যাডাপ্ট করে পরবর্তীতে ব্রেন যে তোমাকে ঠিকঠাক ভাবে কাজটা করার পরিচালনা করার জন্য যে তোমাকে কমান্ড দিবে সেটাই হচ্ছে অ্যাডাপটিভ কন্ট্রোল। ক্লিয়ার? একদম মানে সোজা ভাষায় আমি আর কি বলার চেষ্টা করলাম। এটাই হচ্ছে ফিড ফরওয়ার্ড, অ্যাডাপটিভ কন্ট্রোল। তোমরা গাইডনে পড়ে দেখো, কোনো কিছু না বুঝতে পারলে আমাকে জানাবো অবশ্যই, ঠিক আছে। তাহলে আজ পর্যন্ত এতটুকুই। সবাই আমার জন্য দোয়া করো, আমার সামনে পরীক্ষা, টার্ম পরীক্ষা, আমার ফার্স্ট টার্ম। সো না না, অ্যাডাপটিভ কন্ট্রোল ভালো সবারই ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করো, আমার পরীক্ষা যাতে ভালো হয়। আর ইনশাল্লাহ তোমাদের সাথে সামনে আবার দেখা হবে কোনো এক ফিজিওলজি ক্লাসে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করো যাতে টপ করতে পারি। ওকে, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। ভাইয়া, হ্যাঁ হয়ে গেছে।